प्रेस करने का पहले ये बोल देना नेक्स्ट वीक। यही तो सर आज बोल के गया ना, हाफ पैंट है ये मेरे लिए, इसको धो देना, आपके पहनूंगा, क्योंकि पहले एक पैंट दिया वो पता नहीं था, मतलब कोई बात नहीं यार। अब एक और थी वो भी मेरा तो रात में पहले खुश हूं, बहुत मजा आई है। साथ में आपसे पास करके तुम लोग डाल दो। মিউট করুন স্যার, প্রচন্ড আওয়াজ আসছে। Sorry. Sir, good evening, sir. সবাই মিউট করুন, প্রচন্ড আওয়াজ আসছে। সবাই অনলাইন হয়েছেন? সবাইকে হ্যাপি নিউ ইয়ার। কেমন আছেন আপনারা? হ্যাপি নিউ ইয়ার স্যার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার স্যার। হ্যাঁ, কেমন আছেন? সবাই ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? দাঁত দেখে বুঝতে পারছেন না? বেশ ভালো, খুবই ভালো। ভালোই আছি, বেশ ভালো। তো তাহলে আমরা কি শুরু করব এখন? হ্যাঁ স্যার। আমরা মোটামুটি 9 জন আছি। আমাদের একজন পার্থপ্রতিম বাবু রয়েছেন, আর একজন পার্থপ্রতিম বাবু নেই। আপনি কি দিল্লির পার্থপ্রতিম বাবু? ইয়েস স্যার, দিল্লির পার্থপ্রতিম বাবু। টুপিটা দেখলেই বুঝতে পারছেন এখানে ঠান্ডা খুব পড়েছে। হ্যাঁ, এখানে একদম ঠান্ডা নেই, একটু ডাউন হয়েছে। এখন মোটামুটি ওই 5-6 এর কাছাকাছি আছে। তাহলে আমরা মোটামুটি কারো কথা বুঝতে পেরেছি। আমার যেটা মনে হয় যে যা পড়াশোনা আমাদের হয়েছে এতদিনে, আমরা কারো কথা ব্যাপারটা একটু রিয়েলাইজ করতে পেরেছি যে কোন গ্রহ কোন বিষয়কে নির্দেশ করে। তো এই বিষয়টা সম্পর্কে একটু পড়া ধরবো। হ্যাঁ স্যার, ধরুন। আচ্ছা, তো ধরুন এক ভদ্রলোক এসছেন, তিনি একটি বিয়ে করবেন বা তিনি একজনকে বিয়ে করেছেন। তো সেই ভদ্র মহিলার আরেকটি সন্তান ছিল। ভালো করে বুঝবেন, সেই ভদ্র মহিলার আরেকটি সন্তান ছিল। তাহলে সেই সন্তানটিকে কোন ঘর থেকে বিবেচনা করা উচিত? ভদ্র মহিলার সন্তান। ভদ্র মহিলা স্যার মঙ্গল। কেন মঙ্গল? কেন মঙ্গল? কেন?
আমরা বিচার করব সপ্তম মানে ওয়াইফের সন্তান, সপ্তমের পঞ্চম অর্থাৎ 11 নম্বর ঘর থেকে। এইবার যেই মুহূর্তে ভদ্রলোক এই বাচ্চাটাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করে নিলেন তার পালক পুত্র হিসেবে, তখন আমরা এর 10th হাউস থেকে বিচার করতে পারি। আমরা ভুল বললাম, আমরা 4th হাউস থেকে বিচার করতে পারি। 4th হাউস ইন্ডিকেট করে পোষ্য। 4th হাউস কিন্তু সন্তান নয়, 4th হাউস হচ্ছে পোষ্য, সেইখান থেকে আমরা বিচার করতে পারি। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই ভদ্রলোক পুরোপুরি অ্যাকসেপ্ট না করছেন ততক্ষণ পর্যন্ত বিচার করতে হবে 11th হাউস থেকে, একাদশ ভাব থেকে। আচ্ছা, এইবার একটা জিনিস বলুন, আমরা যদি ভাড়াটে বিবেচনা করি, ভাড়াটেকে আমরা কোন ঘর থেকে বিচার করব? 6th হাউস থেকে। এইবার প্রশ্নটা হচ্ছে কেন আমরা 6th হাউস থেকে বিচার করব? আমাদের মূল ক্লাস শুরু হবে 8টা থেকে, আমরা 8টা পর্যন্ত একটু গল্প করছি, 7:45 থেকে লিংক দিয়েছি, কিন্তু ক্লাসটা শুরু হবে 8টা থেকে। 3rd হাউস হচ্ছে তৃতীয় ভাব, ইন্ডিকেট করে ইউজার মানে যে ব্যবহার করবে। তাহলে যখন ভাড়াটে আমার বাড়িটাকে ব্যবহার করছে মানে আমার 4th হাউসকে ব্যবহার করছে। 4th হাউসের 3rd হাউস, সে হচ্ছে 4th এর 3rd মানে হলো আমার বাড়ির ইউজার, তাই জন্য ভাড়াটে হচ্ছে 6th হাউস। আচ্ছা, আমরা উপচয় স্থান বলতে শিখেছি। উপচয় স্থান কেউ কি বলবেন কোন কোন ঘরগুলো উপচয় স্থান? 3, 6, 10, 11। 3, 6, 10, 11। এই ঘরগুলো আমাদের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলতে পারেন? অপশন হচ্ছে প্রফেশন, ম্যারেজ, ফাইন্যান্স। স্যার একটা হচ্ছে প্রফেশন আর একটা ফাইন্যান্স। মূলত 3, 6, 10, 11 এদের সঙ্গে বিয়েরও সম্পর্ক আছে, কিন্তু 3, 6, 10, 11 উপচয় হিসেবে আমরা ধরবো ফাইন্যান্সের ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে। এবং যখন আমাদের পরিশ্রম, আমাদের চেষ্টা কোনো রিটার্ন দেবে, তখন এই 3, 6, 10, 11 ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এইখান থেকে আমরা আমাদের পরিশ্রমের রিটার্ন পাবো। আমাদের কেন্দ্রস্থান কোনগুলো বলবেন? 1, 4, 7, 10। 1, 4, 7, 10 এই কেন্দ্রস্থান আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ না কোন স্থান 1, 5, 9 আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ? দেখুন স্যার, কেন্দ্রস্থানকে বলা হয় বিষ্ণু স্থান, কোন স্থানকে বলা হয় লক্ষ্মী স্থান। দুটোই আমাদের মনে হয় দুটোই দরকার আমাদের জীবনে, দুটোই দরকার। আচ্ছা, আমার মনে হয় এটা একদম। কিন্তু বেসিক নিড হচ্ছে আমাদের কেন্দ্রস্থানগুলো। কেন বলবেন অরূপ বাবু? স্যার কারণ কেন্দ্র থেকেই আমাদের লগ্ন আছে, তারপরে ওখান থেকে 4th হাউস মানে আমাদের বাড়ি, 7th মানে বিবাহ, 10th মানে হচ্ছে আমাদের কর্মজীবন। অর্থাৎ 4টে পিলার আমরা ওখান থেকেই পেয়ে যাচ্ছি আমাদের জীবনের। এবং কেন্দ্রগুলো স্যার, হ্যাঁ স্যার কেন্দ্রস্থান থেকে যেরকম অনুভব বললেন যে এটা আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, আপনিও বললেন যে সেখানে বাসস্থান, দেহ, কর্ম, পারিপার্শ্বিক ব্যাপারটা বুঝতে পারছি। আমার যুক্তি হচ্ছে কোন স্থান যদি না থাকে, মানসিক শান্তি যদি না থাকে, সন্তান কিরকম হবে সেটা যদি আমি না জানতে পারি, আমার পিতা কিরকম হচ্ছে, মানে বিলাসিতা, সুখ, শান্তি, এই জায়গাগুলো উপরে ডিপেন্ড করে কিন্তু কেন্দ্রস্থান। আমার ভিউ, কোন স্থানের উপরে ডিপেন্ড করে কেন্দ্রস্থানটা, হ্যাঁ এটা আমার ভিউ বললাম। হ্যাঁ, কিন্তু যেটা আর কি আমাদের মানে শাস্ত্রীয় মতে বা যেটা বাস্তবের সঙ্গে রিলেটেড, সেটা হচ্ছে আমি যতক্ষণ না থাকছি ততক্ষণ আমার বাকি কিছুই অস্তিত্বহীন। তার জন্য 1 নম্বর ঘরটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। এবার হচ্ছে আমাদের হাউস অফ স্টেবিলিটি, আমি যে জায়গাটাতে স্থিতিশীলতা পাবো, যেখানে আমি পা ফেলবো, যে জায়গাটা, আমার তো একটা জায়গায় দাঁড়ানোর দরকার। আমার সন্তান হোক না হোক, আমি প্রেম করি বা না করি,
কোথাও না কোথাও তো একটা পা রাখার জায়গা দরকার। এক্স্যাক্টলি। তার জন্য হচ্ছে চতুর্থ ভাবটা গুরুত্বপূর্ণ, স্থিতিশীলতা, অধিষ্ঠান তার জন্য। এরপরে হচ্ছে আমার ইন্টারাকশন এবং আমার আমার কামনার নিবৃত্তি, আমার যে কোনো রকম কামনা তার নিবৃত্তি, এবং পৃথিবীর সমস্ত জড়র সঙ্গে আদান প্রদান, আত্মার সঙ্গে অনাত্মার আদান প্রদান, যে আমি যে বেঁচে থাকবো, আমাকে শ্বাস নিতে হবে, এই সমস্ত বিষয়ের সঙ্গে রিলেট করা হচ্ছে কি সপ্তম ভাব। কারণ লগ্ন যদি আত্মা হয়, সপ্তম হচ্ছে অনাত্মা। এরপরে কিছু না কিছু করার উদ্দেশ্যে তো আমার জন্ম, কিছু না কিছু কর্ম নিয়েই আমি জন্মেছি, সেইটা হলো গিয়ে আমার দশম ভাব। এই কারণে কেন্দ্রস্থানগুলোকে বলা হচ্ছে বেসিক নিডের হাউস। এরপরে কেন্দ্রস্থানগুলো যখন পরিপূর্ণ বা স্ট্রং হবে, তখন আপনি কোন স্থানগুলো থেকে রেজাল্ট এক্সপেক্ট করতে শুরু করবেন। কেন্দ্রস্থানগুলো যত সলিড হবে, কোন স্থানগুলো তত বেশি রিটার্ন দিতে পারবে, মানে কোন স্থানগুলো থেকে তত বেশি আমরা রিটার্ন পাবো। আর কেন্দ্রস্থানগুলো একটা পরিশ্রমী, কষ্ট নিয়ে আর কি আছে, একটা মানে খুব সাধারণ মানুষ যাকে আর কি করে খেতে হচ্ছে, এদের জন্য কেন্দ্রস্থানটা খুব প্রয়োজনীয়। এবার এই অবস্থা থেকে যেই বিলাসিতার দিকে কনভার্ট করব, সুখ, শান্তি, তৃপ্তি, আনন্দ, ভোগ, বিলাস, সঙ্গে সঙ্গে কেন্দ্রস্থান থেকে কোন স্থানগুলো অ্যাক্টিভেট হতে শুরু করবে। বংশবৃদ্ধি, ধর্ম আচরণ, উচ্চ বিদ্যা, এই সমস্ততে যেই মাত্র যেতে শুরু করব, সঙ্গে সঙ্গে আমাদের কোন স্থানগুলোকে অ্যাক্টিভ ভাবে দরকার হবে। তো আগে আমাদের কেন্দ্রস্থানগুলোকে একটু মজবুত করবার চেষ্টা করতে হবে। যদি একদম ভাঙাচোরা লোক আসে, তাকে আমরা আগে কেন্দ্রগুলোকে একটু সাপোর্ট দেব, তারপরে আমরা কোন স্থানের দিকে যাব। কিন্তু এই সাপোর্টের ব্যাপারে আবার একটা সমস্যা আসবে। আমাদের এই 1-5-9-কে সাপোর্ট দেওয়া সবসময় শুভ হিসেবে ট্রিট করা হয়েছে। যে স্টোন দিতে গেলে বা কোনো রেমেডি দিতে গেলে, সেই ক্ষেত্রে 1-5-9-কে ধরে সবার আগে রেমেডি দিয়ে দেওয়া হয়, যে রিস্ক নেই, কারণ আমাদের সমতত্ত্ব। তো এই হলো আমাদের কেন্দ্র আর কোণের মধ্যে মোটামুটি একটা পার্থক্য, যে কেন্দ্র স্থানটা আমাদের আর কি কর্ম ওরিয়েন্টেড, আর কোন স্থানটা আমাদের মূলত তৃপ্তি ওরিয়েন্টেড। আর গুরুত্ব প্রত্যেকটা ঘরের রয়েছে। আপনি যদি রাত্রিবেলা ঘুমোতে না পারেন, তো সেই ক্ষেত্রে 12 নম্বর ঘর যদি খারাপ থাকে, তাহলে পরের দিন আর দেখতে পাওয়া যাবে না। স্যার, আপনার যে ওয়েবিনার ছিল তাতে ম্যাডাম ডিসকাস করেছিলেন দুস্থানের উপর, 6, 8, 12 উপরে দীর্ঘায়ু, স্বল্পায়ু, এর উপরে একটা ডিসকাস করেছিল স্যার। আচ্ছা, এই ব্যাপারটা সম্বন্ধে আপনি যখন বুঝবেন তখন একটু আমাদের ডিসকাস করে দেবেন। এইটা তো এক্ষুনি আমরা করতে পারবো না। না, যখন মনে হবে আপনার। হ্যাঁ, এটা আমরা করব, এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনার কয়েকটা প্রশ্ন ছিল। হ্যাঁ, ছিল। তাহলে এবার আমরা এখান থেকে শুরু করি। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে গ্রহের দৃষ্টি, রবি, চন্দ্র, শুক্র, বুধ, এদের সপ্তমে পূর্ণ দৃষ্টি, তাহলে এদের প্রভাবে সপ্তম ভাবে সুপ্রভাব হবে না কুপ্রভাব হবে? মানে খুব গভীর প্রশ্ন, মানে খুব জটিল এবং গভীর প্রশ্ন করেছেন। এখানে একটা এক্সাম্পল ছিল, একটু দেখুন স্যার। ও এক্সাম্পল ছিল। ধরা যাক কোনো জাতকের লগ্নে ধনু লগ্ন, শুক্র এবং মার্কারি রয়েছে এবং সপ্তম ভাবে মিথুনে গ্রহ নেই, তাহলে এই ক্ষেত্রে কি প্রভাব হবে, সুপ্রভাব না কুপ্রভাব? তাহলে এই এক্সাম্পলে যাওয়ার আগে আমরা একটু ডিটেলটা বলে দিই। প্রথম হচ্ছে গিয়ে যেটাকে আমরা দৃষ্টি বলি, এই দৃষ্টি গ্রহের অবস্থার উপর নির্ভর করে। সেটা সপ্তম হোক, তৃতীয় হোক, চতুর্থ হোক, যে দৃষ্টিই হোক না কেন, সেটা গ্রহের পরিস্থিতির উপর নির্ভর করে আমাদের ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী। যেমন বুধের দৃষ্টি সপ্তম ভাবে, এই বুধ ভাবের অধিপতি যখন ভাবে দৃষ্টি দিচ্ছে, তখন সেই গ্রহটা শুভ। যখন সপ্তমপতি বুধ লগ্নে অবস্থান করছে, তখন সেই বুধটা শুভ। এবার সপ্তমপতি বুধ লগ্নে অবস্থান করে যখন সপ্তমকে দেখছে,
এটা একটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে গুড রিলেশনশিপ ইন্ডিকেট করে। সপ্তমপতি বুধ যখন বৃহস্পতির ক্ষেত্রে এসে বসলো, তখন অগ্নিতত্ত্বের ক্ষেত্রে বসে সে খানিকটা পীড়িত হবে। পীড়িত হওয়ার কারণে ওয়াইফের হেলথ ইস্যুস কিছুটা আসতে পারে। এইটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল পদ্ধতি। ওইখানে যদি আপনার আরেকটা গ্রহকে দেখি, ধরুন রবি বসলো, তাহলে রবির দৃষ্টি সপ্তম ভাবের উপর যেহেতু লগ্নে বসে সপ্তমকে দৃষ্টি দিল, সেটা কিন্তু একটু নেগেটিভ দৃষ্টি হিসেবেই বিচার করতে হবে। কারণ লগ্নে রবি একাকিত্ব সৃষ্টি করে, লগ্নে রবি ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি ক্রিয়েট করে। কাউকে পাত্তা না দেওয়া, কারুকে ভ্যালু না দেওয়া, নিজের একটা আলাদা দুনিয়া তৈরি করা, অন্যকে ডমিনেট করবার চেষ্টা, এই তৈরি করে। ফলে এখানে কিন্তু রবির দৃষ্টি পজিটিভ হলো না। এবার এই রবির দৃষ্টি যদি দশম ভাবের উপর পড়ে, সপ্তম দৃষ্টি দশম ভাবের উপর পড়লো, কর্মের ক্ষেত্রে কিন্তু রবির দৃষ্টি পজিটিভ। ষষ্ঠ ভাবের উপর রবির দৃষ্টি পড়লো, একাদশের উপর রবির দৃষ্টি পড়লো, এইগুলোকে পজিটিভ হিসেবে ট্রিট করতে হবে। কারণ এই কাজগুলোর সঙ্গে রবি পজিটিভ করে, মানে রিলেশনশিপ পজিটিভ করে। কিন্তু যদি এটা সপ্তমের সঙ্গে সম্পর্ক করে, সপ্তমের জন্য রবি কিন্তু খুব একটা আরামদায়ক গ্রহ নয়। এইটুকু মোটামুটি ক্লিয়ার? ক্লিয়ার আছে স্যার, ক্লিয়ার হলো। এবার তবে এটাও ক্লিয়ার হলো স্যার, বলুন বলুন। যদি আমরা যাই, সেটা হচ্ছে কৃষ্ণমূর্তি পদ্ধতি। সেইখানে গ্রহের অবস্থা, কোয়ালিটি, গুণ কোনো ভ্যালু নেই। সেইখানে দৃষ্টিগুলোর কতগুলো টাইপ রয়েছে, সেখানে দৃষ্টি বলা হয় না, বলা হয় প্রেক্ষা। সেইখানে কিছু কনস্ট্রাকটিভ অ্যাসপেক্ট বা প্রেক্ষা রয়েছে, কিছু ডিস্ট্রাকটিভ অ্যাসপেক্ট রয়েছে। যেমন ত্রিকোণ দৃষ্টি, মানে কোণে যে দৃষ্টি, যেমন বৃহস্পতির দৃষ্টি 5, 9 এগুলোতে এই কোণের দৃষ্টি, ট্রাইন অ্যাসপেক্ট সব সময় পজিটিভ। ভালো গ্রহের দৃষ্টিও পজিটিভ, খারাপ গ্রহের দৃষ্টিও পজিটিভ। এটা আরেকটা পদ্ধতি। তেমনি ভাবে সপ্তম দৃষ্টি, যেটা অপোজিশন অ্যাসপেক্ট, সব সময় নেগেটিভ। যখনই দৃষ্টি পড়বে তখনই সেটা খারাপ। তো এইরকম দুটো আমাদের সিস্টেম রয়েছে। তো আমরা আপাতত বেদিক সিস্টেমে যাই, তারপরে যখন আরো কনসেপ্ট ক্লিয়ার হতে থাকবে, আমরা অনেক জিনিসকে একসাথে নিয়ে চিন্তা করতে পারবো, তখন হচ্ছে গিয়ে আমরা কৃষ্ণমূর্তি অ্যাসপেক্ট বা জৈমিনী অ্যাসপেক্ট এগুলোকে আলাদা আলাদা করে নিতে পারবো। আপাতত আমাদের ধরে নিতে হবে যে গ্রহটা যদি ভালো থাকে তার দৃষ্টি হচ্ছে শুভ, আর গ্রহটা যদি খারাপ থাকে তার দৃষ্টি হচ্ছে অশুভ। ভাবপতি যদি ভাবের সঙ্গে সম্পর্ক করে, সেই ক্ষেত্রে ভাবের বল বৃদ্ধি পায়। আচ্ছা, ওকে স্যার, ক্লিয়ার স্যার। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ডিগ্রি ক্যালকুলেশন। এটা একটা ইম্পর্টেন্ট ম্যাটার। এটার ক্ষেত্রে আমরা অ্যাস্ট্রো সফটওয়্যারের বেশি নির্ভর করতে পারি। তো সফটওয়্যারের উপর নির্ভর করাটাই হচ্ছে বেস্ট। কারণ এই ডিগ্রি ক্যালকুলেশন করে আমাদের যে কুণ্ডলীগুলো বানাতে হবে, তো একটা ছক বানাবার জন্য আমরা যদি হাতে বানাই এফিমেরিস দেখে দেখে, সেই ক্ষেত্রে এত বেশি সময় লাগবে যে ব্যাপারটা কিন্তু গন্ডগোল তৈরি হবে। সেই ক্ষেত্রে অ্যাস্ট্রো সফটওয়্যারের উপর নির্ভর করাটাই বেস্ট। আর সবচেয়ে নির্ভরযোগ্য দুটো সফটওয়্যার, একটা ফ্রি জগন্নাথ হোরা, আর একটা হচ্ছে গিয়ে পেইড সফটওয়্যার, সেটা হচ্ছে পরাশর লাইট। পরাশর লাইটটা অনেক দাম, 23, 24, 25 হাজার টাকা দাম। তো ওটা না নেওয়াটাই ভালো। জগন্নাথ হোরা যথেষ্ট ভালো এবং প্রচুর ধরনের দশা দেখতে পাওয়া যায় এবং প্রচুর প্রচুর আর কি ক্যালকুলেশন বেসড সফটওয়্যার। তো এটা আমরা নিতে পারি। আপনি যে সফটওয়্যারের লিংকটা আমাদের দিয়েছেন এই পেন ড্রাইভের সাথে, এটা রান করিয়ে নিলে হয়ে যাবে, মানে ফ্রি ডাউনলোড হবে? রান করবেন না, কারণ ওইটাতে একটা গন্ডগোল রয়েছে। ওটার নাম হচ্ছে জগন্নাথ হোরা। তো আপনারা হচ্ছেন কি জগন্নাথ হোরাটাকে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবেন। আচ্ছা। রান করলে পরে ওইটা একজন আমাকে বলল যে একটু ওটা এফেক্টেড আছে, তা ওইটাকে আর কি রান না করিয়ে আপনারা ওই কি বলে ওটাকে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবেন, ফ্রি সফটওয়্যার জগন্নাথ হোরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আচ্ছা, স্যার। তৃতীয় প্রশ্ন হচ্ছে ফ্রি সফটওয়্যার, ফ্রি সফটওয়্যার। তৃতীয় প্রশ্ন হচ্ছে গ্রহযোগ 1 এবং 2-তে সমস্ত উদাহরণ দেওয়া হয়েছে, এর থেকে অনেক বেশি গ্রহযোগ রয়েছে, সেগুলো রপ্ত করবার বা জানবার উপায় কি? বেসিক্যালি গ্রহযোগ সম্পর্কিত প্রচুর বই রয়েছে। আমরা বৃহৎ পরাশরী হোরাশাস্ত্র পড়তে পারি
এছাড়াও এক্ষুনি মনে করতে পারছি না, ওই মিন নারীর উপরে কিছু বই রয়েছে, মিন নারী, তাতেও গ্রহযোগ রয়েছে। কিন্তু বেসিক্যালি এই গ্রহযোগগুলো শুধুমাত্র গ্রহযোগ হিসেবে ইনঅ্যাক্টিভ। যেমন আমি একটা উদাহরণ দিই, আমি একটুখানি আপনাদেরকে বলছি। স্যার বলছি ই কুণ্ডলী সফটওয়্যারটা ভালো? ই কুণ্ডলী সফটওয়্যারটাও খুব ভালো। ঠিক আছে। যেমন হচ্ছে গিয়ে আমার কাছে, আমি খুব ছোট ছোট লেখা নোটস বানিয়েছি, দেখতে পাচ্ছেন তো, এটা আমার লেখা নোটস। তো ধরুন শনি শুক্র যদি যোগ হয়, শনি শুক্র যোগে আমি লিখেছি সাম ফ্যামিলি কন্ট্রোভার্সি, হেলথ ইস্যু, ডিলে ইন ট্রিটমেন্ট, টেন্ডেন্সি অফ পারচেজ ওল্ড থিংস লাইক হোম, কার, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, give preference on strength and longevity, not on look. Probability of late marriage for men, a hormonal issue, late development in body, partially unhappy married life, caring relationship, disturbances in technical education, damage in home due to damp, rain or natural events, a good career, especially service life, love in the professional relationship, spouse may be of dark complexion, love to dog and pets, especially long-haired dog, disease related to sex organ, sometimes painful sexual life, prostate-related issue for male, for female late issue, possibility to getting ancestral property, ability to earn and maintain wealth, loves iron and normal wooden furniture in room, strong but not so good looking, further may be associated in service, some struggle for of further, lack of pitrishuk, issue may be delayed due to some hormonal problem, weak health, especially painful health of spouse, wife, loves remedial issues like astrology, get job in early lives, গুড অ্যান্ড প্রেস্টিজিয়াস জব। তো এই যে এত কিছু লিখেছি, এই জিনিসগুলো পুরো চেঞ্জ হয়ে যাবে যখন ঘরটা চেঞ্জ হবে, রাশিটা যেই মুহূর্তে চেঞ্জ হবে বা ভাবটা চেঞ্জ হবে, সঙ্গে সঙ্গেই কিন্তু রেজাল্ট চেঞ্জ হবে। ফলে বেস্ট ওয়ে হচ্ছে গিয়ে রিয়ালাইজ করা, ইভেন্টগুলোকে ফিল করবার চেষ্টা করা। যে যেমন ধরুন আমার যদি কোথাও শনি বুধ যোগ হয়, তাহলে শনি এবং বুধের যোগ হলে তার রেজাল্ট কি হতে পারে। তাহলে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে শনি সামনে আছে না বুধ সামনে আছে, এদের মধ্যে কে বেশি বলবান, কে কাকে প্রভাবিত করবে। তাহলে বুধ যদি শনিকে প্রভাবিত করে, তাহলে প্রথম যেটা হবে সেটা হচ্ছে বোন রিলেটেড ইস্যু, ম্যাচিউরিটির অভাব। নেক্সট হচ্ছে যত বয়স বাড়তে থাকবে, শনি ইন্ডিকেট করে লেট এজ, তাহলে যত বয়স বাড়তে থাকবে বুধ শনিকে প্রভাবিত করে বসে আছে, ফলে ওই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে ম্যাচিউরিটি লেভেল বাড়বে সেটা কিন্তু বাড়বে না, চাইল্ডিশ বিহেভিয়ার দেখতে পাওয়া যাবে। এইটা হলো অ্যাপিয়ারেন্সের দিকে। এরপরে আমরা চলে আসব এই লোকটার যে কর্ম রিলেটেড জিনিসকে, কারণ শনি ইন্ডিকেট করে কর্মা। তো এর যে প্রফেশন, সেই প্রফেশন হবে বুধ ওরিয়েন্টেড, হতে পারে এই অ্যাকাউন্টস রিলেটেড জব করে, হতে পারে এই ম্যানেজমেন্টের সঙ্গে রিলেটেড, হতে পারে এর পেশা হচ্ছে জার্নালিজম, কোনো এডুকেশন ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত, বা কোনো ক্লারিক্যাল জব করে, এই সমস্ত বিভিন্ন টাইপের পসিবিলিটি থাকতে পারে। শনি ইন্ডিকেট করে বোন ডেন্সিটি, ফলে বোন রিলেটেড কোনো একটা ইস্যু সেটাও এর মধ্যে আসতে পারে। শনি ইন্ডিকেট করে অ্যানসেস্ট্রাল প্রপার্টি, তাহলে ছোট বয়সে পৈতৃক সম্পত্তি পাওয়ার একটা সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যেতে পারে। এবং এই কর্মক্ষেত্রে কোনো একটা যে কোনো কাজের জায়গাতে গিয়ে সেইখানে হচ্ছে হাসি ঠাট্টা মজা এই সমস্ত করে কাটাবার চিন্তা ভাবনা এর মধ্যে থাকতে পারে। এই জিনিসটাই আবার উল্টে যাবে যদি শনি বুধকে প্রভাবিত করে, বুধ আবার ইন্ডিকেট করে চাইল্ড মানে অল্প বয়স, তখন বুধের উপর, বুধের চাইল্ডিশ বিহেভিয়ারের উপরে শনির অকাল পক্কতা চলে আসবে। তো এই যে গ্রহ যোগের রেজাল্ট,
এইটা কিন্তু আমাদেরকে আত্মস্থ করতে হবে, এটা পুরোপুরি নিজেদেরকে ফিল করতে হবে। যত কুণ্ডলী দেখবেন তত হচ্ছে গিয়ে গ্রহযোগের রেজাল্ট আসতে শুরু করবে আপনার সামনে। এগুলো আপনি যে মিলিয়ে মিলিয়ে বলবেন এখানে এটা থাকলে ওটা হবে, ওটা থাকলে ওটা হবে, সেরকম কিন্তু সলিড কোনো অপশন নেই এবং প্র্যাকটিক্যালি নেই। তো যত আর কি কুণ্ডলী ঘাটতে থাকবো আমরা, তত হচ্ছে গিয়ে এই বিষয়গুলো আমরা রিয়ালাইজ করতে পারবো এবং ট্রু প্রেডিকশন আসবে। আর প্রেডিকশন কিন্তু বই পড়ে একদম হবে না। বই পড়ে আমরা মহাত্মা গান্ধীর প্রেডিকশন করতে পারবো, বই পড়ে আমরা বিল গেটসের প্রেডিকশন করতে পারবো, আমির খানের প্রেডিকশন করতে পারবো, মানে সব পাস্ট প্রেডিকশন কি হয়ে এসছে। বই পড়ে কিন্তু ফিউচার প্রেডিকশন করতে পারবো না। এর জন্য আমাদের দরকার ট্রু ইনটিউশন পাওয়ার এবং গ্রহদেরকে আমাদের সঙ্গে রিলেট করাতে হবে। আমরা যে প্রেডিকশন করব যে এই সময়টা আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনি চাকরি পাবেন, এর জন্য কিন্তু আমাদের দরকার প্রেডিক্টিভ সেন্স গ্রো করা। তার জন্য আমাদের যে প্রচুর পড়াশুনো করতে হবে, বই খাতা নিয়ে বিরাট পড়বো, তা কিন্তু নয়। কিন্তু ঘটনাটা হচ্ছে আমাদের যে টেকনিক্যাল পার্টগুলো, গ্রামেটিক্যাল পার্টগুলো, সেইগুলো দেখতে হবে। তো সেটাই আজকে আমরা একটুখানি জানবো। তার মধ্যে হচ্ছে গিয়ে একটা ঋণাত্মক প্ল্যানেট বা প্ল্যানেটস ফর নেগেশন অফ এনি ইভেন্ট, এটা আমরা একটুখানি জানবো আর একটু প্রেডিক্টিভ আলোচনার দিকে যাব। তো আমাকে একটা জিনিস বলুন, আমাদের কি এডুকেশন ওরিয়েন্টেড প্রেডিকশন শুরু হয়েছিল? না, আমরা প্রেডিকশন শুরু করিনি। না। আমি আবার একটুখানি স্ক্রিনটা শেয়ার করি। আমার লাগবে একটা হোয়াইট বোর্ড। হ্যাঁ, শেয়ার হয়েছে, দেখুন। হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার। তাহলে এবার আমরা কিন্তু আস্তে আস্তে জটিলতার দিকে এগোচ্ছি। জটিলতা মানে বেশ জটিলতা, মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে স্যার। মানে আপনি যতই বলুন যে টাপ না টাপ না, অনেক টাপ আছে স্যার। দেখুন আপনি এমন লোককে চুজ করেছেন যে লোকটা সোজা জিনিসকে জটিল বানায়। শুধুমাত্র প্রেডিকশন হলেই হয়ে যেত, কিন্তু সোজা জিনিসকে জটিল বানানো একটা লোককে আপনি চুজ করেছেন, তো আপনার তো টাফ তো লাগা উচিত। না না, রিয়েলি স্যার অনেক টাপ আছে। আমি যেটা বলেছি সেটা ঠিকই, ডাক্তারদের মতোই পড়াশোনা করতে হয়, অত সস্তা না স্যার। হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে আমার আপাতত যে বইয়ের স্টক সেটা একটু দেখাচ্ছি আপনাদের কাছে, দেখতে পাচ্ছেন? দেখতে পেয়েছি স্যার, আপনার ভিডিওগুলো দেখলে বুঝতে পারি স্যার। এদিকে আরেকটা আলমারি রয়েছে, এদিকে আরেকটা আলমারি রয়েছে, এটাও 3টে তাক ভর্তি। এর সঙ্গে আমার ব্যাগে 5-7টা বই রয়েছে আর একটা ড্রয়ার রয়েছে পুরো খাতার উপরে, এর মধ্যে শুধু খাতা থাকে। হ্যাঁ, তো ফলে খুব একটা সহজ নয় ব্যাপারটা, কিন্তু এখান থেকে যে স্যাটিসফ্যাকশন আসবে যখন আপনারা প্রেডিকশন প্রপারলি করবেন, তখন সেটা অনেকটাই বেশি, মানে সেইটা হচ্ছে গিয়ে পরিশ্রমের কাছে কোনো ব্যাপার না। তাহলে এবার যারা হচ্ছে গিয়ে মানে এটা নিয়েই সাংঘাতিক লেভেলের পড়াশোনা করছে, তাদের কি লেভেল ভাবুন। আমরা তো সবকিছু মানে নিয়ে আর কি চলছি, বাড়িও দেখছি, ঘরও দেখছি, সবকিছুই করতে হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে গিয়ে কুণ্ডলী একটা। এবার এই কুণ্ডলীতে আমরা যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে প্ল্যানেটস ফর নেগেশন, নেগেটিং প্ল্যানেট। এই শব্দটা সঠিক কিনা আমি জানি না, কিন্তু এই প্ল্যানেটরা যারা বাধা প্রদানকারী গ্রহ। ঠিক আছে, ঘটনাটা কিরকম? যেমন ধরুন কারণ হচ্ছে গিয়ে মেষ লগ্ন, মেষ লগ্নটা একদম ওপরে রয়েছে, তাই হলো মেষ লগ্নটাকেই নিয়ে একটু বড় করে দিই। এবার এর চাকরি আমরা বিচার করব, কর্ম আমরা বিচার করব 10 নম্বর ঘর থেকে। 10 নম্বর ঘর আমাদের দেবে কর্ম। তাহলে আমরা লিখি একটু কর্ম।
কোনো জায়গাতে যদি মনে হয় বুঝতে পারছেন না, ইনস্ট্যান্ট বলবেন, বা কোনো জায়গায় যদি সমস্যা হয় সঙ্গে সঙ্গে বলবেন। তাহলে 10 নম্বর ঘর হচ্ছে কর্ম। তাহলে এই ঘরটা থেকে যদি আমরা নেগেটিভ হাউস বিচার করি, নেগেটিভ হাউসগুলো হচ্ছে আমাদের মূলত 6, 8, 12। 6, 8, 12। তাহলে 6 হচ্ছে গিয়ে এটা, 8 হচ্ছে এটা, আর 12 হচ্ছে এটা। 6, 8, 12। তাহলে আমার প্রকৃত দিক থেকে এই ঘরগুলো কি হচ্ছে? 3, 5 আর হচ্ছে 9। সবকটা ঘরই দেখুন প্রায় শুভ। তৃতীয় ঘরটাকে আমরা যদি খানিকটা অশুভ বলিও, কিন্তু পঞ্চম ঘর এটা তো ভীষণ শুভ। নবম ঘর এটা তো খুবই শুভ, কিন্তু নবম হচ্ছে আপনার দশমের দ্বাদশ। তাহলে আপনার কর্মের পরিবর্তন, আপনার চাকরি চলে যাওয়া, আপনার চাকরি ক্ষেত্র থেকে আপনাকে তাড়িয়ে দেওয়া, এই সমস্ত বিষয়গুলো কখন হবে? যখন আপনার এই 3, 5, 9 এই ঘরগুলো পীড়িত থাকবে। তাহলে এই 3, 5, 9 এগুলো হচ্ছে হাউসেস অফ নেগেশন। আর 3, 5, 9 এগুলোতে অবস্থিত যে গ্রহরা, তারা নির্দেশ করবে এই কর্মটা কতটা স্টেবিলিটি পেতে পারে। ধরুন কারণ 9th হাউসে রাহু, কারণ নবম ভাবে রাহু রয়েছে। এই নবম ভাবে রাহু বারংবার কর্মে পরিবর্তন করে। নবম ভাবে রাহু নবম ভাবের জন্য তো কিছু ফল দেয়। এর ধর্মে মতি থাকে না, এর মধ্যে উগ্রতা থাকে, উচ্চ বিদ্যায় বাধা আসে, পারিবারিক সাপোর্টের একটা অভাব থাকে, বাবার সঙ্গে এথিক্যাল ডিফারেন্স থাকতে পারে, বাবার সঙ্গে মতের অমিল থাকতে পারে, উচ্চ বিদ্যার কারণে বিদেশ যাত্রা বা হস্টেলে থাকা হতে পারে, পড়াশোনার ক্ষেত্রে বাধা আসতে পারে, উচ্চ বিদ্যা নাই হতে পারে। কর্মক্ষেত্রতেও এই রাহুর কারণে ডিস্টারবেন্স আসবে। কেন আসবে? কারণ এর যে সময় যে কর্ম, যে সময় এর যে অ্যাক্টিভিটি পারফরমেন্স, সেই যে পারফরমেন্স যখনই এ দেখাতে চেষ্টা করছে, তার দ্বাদশ ভাবে রাহু বসে রয়েছে আঁকশি নিয়ে, সেই আঁকশি দিয়ে একে খোঁচা দিচ্ছে। ধরুন আমি একটা কাজ করতে যাচ্ছি, কিন্তু আমার পিঠের দিকে কন্টিনিউয়াসলি মশা কামড়ে যাচ্ছে, তাহলে যে রকম রেজাল্ট হবে, এই দ্বাদশ ভাবটা পাপগ্রস্ত, পাপ পীড়িত হলে সেই রকমই রেজাল্ট হবে। এইবার কর্মের ক্ষেত্রে থার্ড হাউস, কর্ম রিলেটেড যত এনিমি, ক্ষতিকারক বিষয়াশয়, সেইগুলো আমরা পাবো এই থার্ড হাউস থেকে। এবং যখন সে একদম রিটায়ার করবে, কর্মচ্যুত হবে, একদম ফ্রি হবে, সেই সময়টা হচ্ছে গিয়ে ইন্ডিকেট করবে তার 5th হাউস থেকে। একটু একটু কি ব্যাপারটা ক্লিয়ার হলো? আমি আরো ডিটেল বলছি। একটু আরেকবার বলুন। হ্যাঁ, আবার বলুন। এবার একটা ছোট্ট উদাহরণ দিই। আমাদের মা কোন ঘর থেকে বিচার্য? ফোর্থ। এবার এই মানুষটার ক্ষেত্রে তাহলে মা হচ্ছে এই ঘরটা, তাই তো? এক্স্যাক্টলি। এইবার এই ঘরটার উপর দিয়ে যখন এই ঘরটার সঙ্গে যদি কোনো পাপ গ্রহ থাকে, ধরে নিতে পারি এই ঘরটাতে রাহু রয়েছে, তাহলে মায়ের একটা শরীর স্বাস্থ্য সংক্রান্ত কন্টিনিউয়াস সমস্যা ইন্ডিকেট করবে, যে একটা রোগ প্রবণতা, মার কষ্ট হচ্ছে, মায়ের সঙ্গে সম্পর্ক হানি, বা মায়ের থেকে একটা বিচ্ছিন্নতা। হ্যাঁ, বুঝতে পারলাম না, বল আবার। বুঝেছি, মানে মায়ের ঘরে মানে পাপযুক্ত গ্রহ থাকলে মানে এটা খারাপ। পাপগ্রস্ত বা পাপযুক্ত গ্রহ থাকলে পরে কন্টিনিউয়াস ডিস্টারবেন্স, মায়ের শরীরের লেগে থাকা সমস্যা, মাকে নিয়ে কন্টিনিউয়াস একটা অ্যাংজাইটি, চিন্তা, ওয়ারিড হয়ে রয়েছে, চিন্তার মধ্যে রয়েছে লোকটা, মাকে নিয়ে এর মধ্যে একটা অশান্তি রয়েছে, পরিষ্কার। কিন্তু এই রাহুটা যখন এই ঘরটাতে রইল,
তখন এই রাহুটা থার্ড হাউস নিয়ে অশান্তি সৃষ্টি করলো, কিন্তু ফোর্থ হাউসকে এটা কি করলো, ফোর্থ হাউসের ব্যয় ইন্ডিকেট করলো। চতুর্থের দ্বাদশে রাহু বসে আছে, ফলে মাতৃ সুখের অভাব, মায়ের যে ভালোবাসা তার একটা অভাব নির্দেশ করলো এই রাহু। বোঝা গেল? রাহু যখন ঘুরতে ঘুরতে এই দিকে যাচ্ছে, রাহু তো উপর দিকে যায়, মানে রাহু তো উল্টো দিকে যায়, তো রাহু এদিকে যাচ্ছে। তো রাহু যখন ফোর্থ হাউসের উপরে এলো, চতুর্থ ভাবের উপরে, তখন দেখা যাবে যে মায়ের সঙ্গে অশান্তি, মায়ের শরীরের সমস্যা এগুলো বাড়তে শুরু করলো। কিন্তু মা তখন মরে গেল না, মাটা রয়েছে। কিন্তু যেই মুহূর্তে রাহু দ্বাদশে চলে গেল, তখন মাতৃসুখ বা মাতৃস্থান তার কিন্তু ব্যয় করলো। বোঝা গেল? আচ্ছা, আরেকটুখানি বলি, এই রাহুটাকে আমরা সরিয়ে দিই, রাহুটাকে চতুর্থে রাহু করে দিই। তাহলে মায়ের ঘরটাতে রাহু রয়েছে, তাহলে এই মানুষটা যখন কুণ্ডলিটা নিয়ে আমার কাছে আসবে, তখন আমি দেখলাম কি এর চতুর্থে রাহু রয়েছে। তাহলে চতুর্থের রাহু মানে হচ্ছে এর পঞ্চমের দ্বাদশে রাহু, পঞ্চমের ব্যয় স্থানে রাহু। তাহলে পঞ্চমের ব্যয়, পঞ্চম মানে প্রেম, প্রথম পঞ্চম মানে হচ্ছে প্রেম, তারপরে ক্রিয়েটিভিটি, সন্তান, তারপরে ফিলিংস, ডিজায়ার, এগুলো তো সব আছেই। কিন্তু ইন জেনারেল আমরা বলবো যে এডুকেশন বা মিডল এজ এডুকেশন অথবা প্রেম, দুটোর মধ্যে একটা তোমার ক্ষেত্রে নষ্ট হয়েছে, তোমার ক্ষেত্রে একটা ব্রেকআপ হয়েছে। এইটা হচ্ছে চতুর্থে রাহুর প্রেডিকশন। আর এই রাহুই যদি পঞ্চমে আসে, তখন আমার প্রেডিকশন হবে প্রেমের কারণে প্রচুর অশান্তি হচ্ছে। এবার তফাৎটা বোঝাতে পারলাম? ন্যাটাল চার্টে নাকি? ন্যাটাল চার্টে চতুর্থে রাহু যার ক্ষেত্রে আছে তাকে আমরা বলবো প্রেমে বিচ্ছেদ, আর পঞ্চমে রাহু যাকে আছে তাকে আমরা বলবো প্রেমে অশান্তি। চতুর্থে রাহু যার ক্ষেত্রে আছে তাকে আমরা বলবো মায়ের স্বাস্থ্য সমস্যা বা মায়ের কারণে উদ্বিগ্নতা। কিন্তু তৃতীয় রাহু যার ক্ষেত্রে আছে তার ক্ষেত্রে আমরা বলবো মায়ের থেকে বা বাড়ির থেকে দূরে থাকার প্রবণতা, চতুর্থ থেকে আলাদা হয়ে যাওয়া। তাহলে দ্বাদশ ভাব আর মূল ভাব এই দুটোর মধ্যে যে ডিফারেন্স, সেটা কি পরিষ্কার করতে পারলাম একটু? তাহলে নবমে রাহু মানে পিতার সঙ্গে সম্পর্ক হানি বা পিতার কষ্ট, কিন্তু অষ্টমে রাহু সেটা হচ্ছে পিতৃসুখের হানি, পিতার থেকে বিচ্ছিন্নতা। তাহলে নবমে রাহু বাবার সঙ্গে কন্টিনিউয়াস ডিস্টারবেন্স, আর সেটা আমারই নবমে রাহু, নবমে রাহু থাকলে পিতার সঙ্গে একটা এথিক্যাল ডিফারেন্স তৈরি হতে পারে। এবার এই রাহুই যখন অষ্টমে চলে আসবে, তখন এই ডিফারেন্স থাকবে না, তখন তৈরি হবে বিচ্ছিন্নতা, সেপারেশন। কার সেপারেশন? নবমের সেপারেশন। হ্যাঁ, 11 নম্বর ঘরে রাহু থাকলে কি হয়? আচ্ছা, 11 নম্বর ঘরে আমরা রাহু রাখলাম, তাহলে 11 নম্বর ঘরে রাহু থাকলে পরে 11 নম্বর ঘর নিয়ে একটা ডিস্টারবেন্স ইন্ডিকেট করবে। তাহলে 11 নম্বর ঘর আমাদের কি কি দিতে পারে, আমরা সবাই যদি একটা করে বলি, না আমি সব বলবো? 11 নম্বর ঘর হচ্ছে ইনকাম। নেক্সট সফলতা, জ্যেষ্ঠ ভ্রাতা, ওর একটা খুব আওয়াজ হচ্ছে, সাকসেস। নেক্সট হচ্ছে কি এল্ডার ব্রাদার, দাম্পত্য প্রেম, জামাতা, তার বন্ধুর সাথে সম্পর্ক প্রবলেম, আর হচ্ছে সন অর ডটার ইন ল। আমরা 5টা লিখেছি,
এই 5টা নিয়ে তাহলে এর মধ্যে এই জিনিসগুলো নিয়ে একটা কন্টিনিউয়াস সবাইকে মিউট করুন, নাহলে শোনা যাচ্ছে না কিছু। একটা কন্টিনিউয়াস ডিস্টারবেন্স, একটা অশান্তি, সেইটা হচ্ছে গিয়ে ইন্ডিকেট করবে। আর এই রাহু দ্বাদশ ভাবের 12 নম্বর ঘরের দ্বাদশে রয়েছে, 12 নম্বরের দ্বাদশে। তাহলে 12 নম্বরের যে বিষয়গুলো সেই জায়গাগুলোকেও ড্যামেজ করবার চেষ্টা করবে। তাহলে 12 নম্বর থেকে আমরা ইন্ডিকেট পাই বা নির্দেশ পাই, সেটা হচ্ছে গিয়ে শয্যা সুখ বা বিশ্রাম, ঘুম। তাহলে একাদশে রাহু থাকলে পরে যদি আমরা এই নেগেশন নিয়ে চিন্তা করি, তাহলে ঘুমের একটা অভাব দেখতে পাওয়া যাবে। একাদশে রাহু থাকলে পরে বাড়ির থেকে দূরে থাকবার একটা প্রবণতা বা বাড়ির গৃহ সুখের একটা অভাব সেইটা নির্দেশ করবে। কারণ গৃহ হচ্ছে গিয়ে চতুর্থ, আর চতুর্থের অষ্টমে রয়েছে রাহু। গৃহ পরিবর্তনের একটা ইচ্ছা সেইটা নির্দেশ করবে একাদশে রাহু। গৃহতে মন না লাগা, বাড়িটাকে বারংবার ডিজাইন চেঞ্জ করা, এই সমস্ত বিষয়গুলোকে ইন্ডিকেট করবে একাদশের রাহু। ম্যাচ করলো? স্যার ওটা আপনি লগ্নকে ধরে না, আমরা লগ্নকেই ধরলাম, লগ্নকে ধরে দ্বাদশের দ্বাদশ সেইটা বিচার করলাম। আর বর্তমানে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে আর্নিং এ একটা ফ্ল্যাকচুয়েশন, যে ইনকাম করছেন সেই ইনকামের মধ্যে আপস এন্ড ডাউনস দেয় একাদশে রাহু। কোনো সময় অনেক টাকা আসে, কোনো সময় আবার আর্নিং এর সোর্সটা ডিস্টার্ব করতে শুরু করে, ফলে একটা স্মুথ আর্নিং সেই জায়গাটা দিতে চায় না। এবং একাদশে রাহু সেটা এডুকেশনের ক্ষেত্রেও কিছু ডিস্টারবেন্স দেয়। মূলত যেরকম পড়াশুনো করে মানুষ সেই অনুযায়ী রেজাল্ট দিতে চায় না। আর একাদশে রাহুর তো আরেকটা রেজাল্ট রয়েছে, হঠাৎ করে দুম করে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি। তো সেইটা আমাদের আজকের আলোচ্য বিষয় নয়। আমরা যেটা আলোচনা করতে চাইছি যে মূল গ্রহ একজন মানুষের কুণ্ডলিতে আমরা দেখলাম যে তার স্যার বলছি, যে ঘরে রাহু আছে সেই ঘরে শুধু মানে খারাপ হবে, না দৃষ্টি যে ঘরে আছে সেই ঘরেও কোনো প্রভাব পড়বে রাহু? খারাপ হবে। তাহলে এই ঘরটাতে 5 নম্বর ঘরে কারোর লগ্নে বসে রয়েছে জুপিটার, পঞ্চমে বৃহস্পতি বসে রয়েছে, আর কি বসে রয়েছে, আর হচ্ছে গিয়ে নবমে বসে রয়েছে ধরে নিচ্ছি শুক্র। তাইলে আমাদের হওয়া উচিত যে এই মানুষটার খুব ভালো এডুকেশন হবে, হওয়া উচিত কিনা। কিন্তু আমরা দেখলাম যে 4th হাউসে বসে আছে রাহু, ফলে 4th হাউসে রাহু বসে থেকে এই যে পঞ্চম ভাবটা তার নাশ করবার চেষ্টা করছে। তাহলে পঞ্চম ভাবের যতটা রেজাল্ট পাওয়া উচিত ছিল বৃহস্পতি এইখানে থাকার কারণে, বা এখানে আমরা রবিকেও নিয়ে নিচ্ছি, তাহলে নবমে রবি রয়েছে, রবির সঙ্গে বৃহস্পতির ক্ষেত্র বিনিময় হয়েছে, তাতে করে যত ভালো পড়াশুনো হওয়ার কথা ছিল সেই পড়াশুনো কিন্তু হবে না। কারণ পড়াশুনোর ব্যয় স্থানটাকে অনেক বেশি গর্ত করে রেখে বসে রয়েছে রাহু। ফলে কোনো না কোনো কারণে, স্পেশালি ল্যাক অফ কনসেন্ট্রেশন, তার কারণে এই মানুষটার পড়াশুনোটা বিশেষ হবে না, পড়াশুনো বাধাপ্রাপ্ত হবে, কিছু না কিছু ডিস্টারবেন্স আসবেই। এরপরে পড়াশুনো কতটা হবে জাজ করবার জন্য আমাদেরকে লগ্ন দেখতে হবে, বাকি অন্যান্য ঘরগুলোকে দেখতে হবে, বাট ডিস্টারবেন্স কিন্তু এই 4 নম্বরের রাহু দেবে। কোথায় দেবে না 5 নম্বরে দেবে। ধরুন কারোর 9th হাউসে রাহু রয়েছে, 9th হাউসে যাদের রাহু রয়েছে তাদের কর্মসূত্রে ভ্রমণ, কর্মক্ষেত্রের পরিবর্তন, এই বিষয়গুলো বা কর্মক্ষেত্রে বসের সঙ্গে অশান্তি, এই জিনিসগুলো রাহু কিন্তু 9th হাউস থেকে ক্রিয়েট করবার চেষ্টা করবে। এখান থেকে কিন্তু রাহু ছাড়বে না। রাহুর কি দ্বাদশ দৃষ্টি নাকি? না, দৃষ্টি নয়, এটা যে কোনো গ্রহ হতে পারে। যেমন ধরুন কারোর হচ্ছে গিয়ে ষষ্ঠে রয়েছে রাহু, ধরুন কারোর ষষ্ঠে রাহু বসে রয়েছে, তাহলে এই ষষ্ঠ ভাবের যে পীড়া,
ষষ্ঠ ভাবের যে সমস্যা, ষষ্ঠ ভাব হচ্ছে রোগ প্রবণতা, কিন্তু এই 5 নম্বরে বৃহস্পতি থেকে এই রাহুর নেগেটিভিটিকে কমিয়ে দেবে। এই যে 5 নম্বরে বৃহস্পতি বসে রাহুর অ্যাক্টিভিটিকে নষ্ট করবে, ষষ্ঠ ভাবের যে কার্যকারিতা তাকে নষ্ট করবে। ধরুন রাহু এখানে নেই, তাহলেও বৃহস্পতি ষষ্ঠের যে কার্যকারিতা তাকে নষ্ট করবে। যেমন রোগ প্রবণতা কমাবে, যেমন ইমিউনিটি সিস্টেম বাড়াবে, তেমনি মানুষটাকে অলস বানাবে, পরিশ্রমের থেকে দূরে সরাবার চেষ্টা করবে। পঞ্চমে বৃহস্পতিওয়ালা লোক পরিশ্রমী খুব কম দেখতে পাবেন। যদি কারোর পঞ্চমে বৃহস্পতি থাকে, তিনি হয়তো পরিশ্রম করেন, প্রচুর দায়বদ্ধতা আছে, কিন্তু তা সত্ত্বেও তিনি অনিচ্ছায় পরিশ্রম করেন, তিনি খাটতে মোটে ভালোবাসবেন না। কিছুদিন পরে পরেই তার মধ্যে ফ্রাস্ট্রেশন আসবে যে পরিশ্রম আমি ভাল লাগছে না, আমি করতে পারবো না। একইভাবে কারণ হচ্ছে গিয়ে এই যে পরিশ্রম করবার হাউস অফ এফোর্ট হচ্ছে 6th হাউস, তার দ্বাদশে বসে রয়েছে, সে হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতি বসে একে পরিশ্রম বিমুখ করবার চেষ্টা করবে। বৃহস্পতি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, ষষ্ঠ ভাব হচ্ছে রোগ, সেই রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃহস্পতি বাড়াবে, কিন্তু তারই সঙ্গে সঙ্গে বৃহস্পতি যে পরিশ্রম করবার ক্ষমতা, ইচ্ছা, চেষ্টা তাকেও কমাবে। ফলে তার মধ্যে একটু আলস্য ভাব আসবে। সে আর কি চেষ্টা করবে যে নিয়ন্ত্রণ করতে, সে যে একদম মাঠে নেবে গতর খাটিয়ে আর কি পরিশ্রম করে আসবে, সেই জায়গাটা সে করতে পারবে না, তার ইচ্ছা থাকবে না, হয়তো করতে সে বাধ্য হচ্ছে। কারণ পঞ্চম ভাবে বৃহস্পতি থাকলে প্রতিবাদী মানসিকতার অভাব ঘটে, সবসময় তারা প্রতিবাদ করতে চায় না। অন্যান্য কম্বিনেশন আলাদা, আমরা অল্প অল্প আর কি জানছি, যেটা যে শুধু পঞ্চম আছে আর বৃহস্পতি আছে, তারা খুব প্রতিবাদ করতে পারে না, তারা নিয়মতান্ত্রিক, তারা সিস্টেমে চলতে পছন্দ করে, এবং তারা যে খুব পরিশ্রম করতে পারে তাও নয়। ষষ্ঠে শনি, ষষ্ঠে মঙ্গল, ষষ্ঠে রবি, এরা যেরকম পরিশ্রম করতে পারে, ষষ্ঠে বৃহস্পতি, শুক্র অত পরিশ্রম করতে পারে না, বা এদের শরীরের যে স্ট্রেংথ তাও অত আর কি সুপার স্ট্রং এরা হয় না। তাহলে এই যে বিষয়টা, এইটা আমাদের প্রেডিকশনের ক্ষেত্রে মারাত্মক কার্যকরী। যখন আপনারা প্রেডিকশন করবেন, তখন ধরুন ডিভোর্স হবে কি হবে না, এই যে মানুষটা এসছে, দেখা গেল এরকম আপনারা যখন চার্ট নিয়ে কাজ করবেন তখন দেখতে পাবেন সপ্তমে জুপিটার রয়েছে, তাহলে উচিত কি? ডিভোর্স না হওয়া উচিত, তো সেপারেশন না হওয়া। কিন্তু বহু ক্ষেত্রে দেখবেন যে এই ঘরটাতে স্যাটার্ন বা হচ্ছে রাহু বসে রয়েছে, সেপারেশন করে দিচ্ছে। একদম এখানটাতে প্রচুর দেখতে পাবেন, যখন প্র্যাকটিস করবেন আপনাদের কাছে অনেক কুণ্ডলী আসবে, তখন দেখবেন যে এই ঘরটাতে শনি রাহু সেপারেশন করে দিচ্ছে। এই ঘরটা যতই স্ট্রং হোক না কেন, এই ঘরটা যতই ভালো হোক না কেন, সেইখানে একটু ছিদ্র পেলে এই দ্বাদশে বসে থাকা গ্রহগুলো তারা কাজ করেছে। লগ্ন দেখলেন, এইখানে দেখলেন শনি বসে রয়েছে, আমরা প্রেডিকশন করলাম যে ভীষণ ভালো চাকরি হবে, দারুণ চাকরি, চাকরি ক্ষেত্র একদম স্থিতিশীল। দেখা গেল এইখানটায় রাহু বসে আছে, হঠাৎ এসে আমাদেরকে বললো চাকরিটা চলে গেল। তো এই বিষয়গুলো আমরা দেখতে পাবো। এখানে পঞ্চমে বৃহস্পতি, সুসন্তান হওয়ার কথা, চতুর্থে রাহু বসে আছে, দেখা গেল বারবার মিসক্যারেজ হচ্ছে। মানে বৃহস্পতি যে পঞ্চম ভাবটাকে স্ট্রং করে রেখেছে, কিন্তু করেও সে রাখতে পারছে না এই চতুর্থ ভাবে রাহু বসে থাকার কারণে। এবার এইখানে বৃহস্পতি থাকলে এই কন্ডিশনে আমরা বলবো যে সন্তান হবে, যেহেতু পঞ্চমে বৃহস্পতি বসে রয়েছে, পঞ্চমে বৃহস্পতি সন্তান হবে। কিন্তু এই যে রাহু পঞ্চমের দ্বাদশে, সে কিন্তু পঞ্চম ভাবটার হানি করবে, নাশ করার চেষ্টা করবে। এইটা আমাদেরকে প্রেডিকশনের সময় মাথায় রাখতে হবে। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, একটা প্রশ্ন করছি, জানতে চাইছি
সেটা হলো যে চতুর্থে যদি রাহু থাকে তাহলে মায়ের যেমন শরীর খারাপ হবে, মাকে নিয়ে অনেক দুশ্চিন্তা বা ভোগান্তি হতে পারে। লগ্ন অর্থাৎ তো লগ্ন মানে নিজে জাতক, লগ্ন লগ্নে রাহু, তাহলে প্রথমেই যদি আমাদের লগ্নের রাহুকে নিয়ে ভাবি, তাহলে প্রথমেই এই মানুষটার যে ভাগ্যের সাপোর্ট তার একটা অভাব রয়েছে। একে কিছু না কিছু ডিস্টারবেন্স, কিছু না কিছু স্ট্রাগল একে করতেই হবে। এইটা হচ্ছে এর লগ্নে রাহুর প্রভাব। এর মধ্যে স্থিতিশীলতার অভাব থাকবে, এর মধ্যে যে ডিজায়ার ফুলফিল করবার ক্ষমতা তারও একটা অভাব থাকবে। সবসময় মনের মধ্যে একটা অতৃপ্তি কাজ করবে। দেখতে সুন্দর হতে পারে, চেহারা খুব ভালো হতে পারে, কিন্তু মুখের মধ্যে দাড়ি টাড়ি দেখে একটা অপরিষ্কার অ্যাটিটিউড সেটা নিয়ে থাকবে। কোনো কোনো সময় লগ্নের রাহুওয়ালা মানুষ তারা খুব মিমিক্রি, অভিনয় করতে পছন্দ করে, কারণ রাহুর মধ্যেও একটা অভিনয় আমরা দেখতে পাই, যে অন্য একটা ছদ্মবেশ নিয়ে অমৃত খেতে চলে গিয়েছিল। কিন্তু এই লগ্ন ভাবে ক্ষতি করার সঙ্গে সঙ্গে আমরা যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে দ্বিতীয় ভাবের দ্বাদশ ভাব। দ্বিতীয় ভাবের দ্বাদশ ভাব অর্থাৎ এই যে সেকেন্ড হাউস তার দ্বাদশ, অর্থাৎ প্রথমেই রিলেটিভদের সঙ্গে আস্তে আস্তে সম্পর্কের অবনতি, সঞ্চিত টাকা পয়সা নষ্ট করবার একটা টেন্ডেন্সি, এই সমস্ত ব্যাপারগুলো দেখতে পাওয়া যাবে। মানে দ্বিতীয় ভাবের যে পজিটিভিটি, সেখানে এই লগ্নের রাহু সেই পজিটিভিটি গুলোকে নষ্ট করবার চেষ্টা করবে। তাহলে এই মানুষটা যখন আমার কাছে আসবে, তখন আমরা যেমন এর স্বাস্থ্য নিয়ে প্রেডিকশন করব, তেমনি আমাদেরকে রিয়ালাইজ করতে হবে যে এই মানুষটা নিজের ভুলের জন্য প্রচুর অর্থ নষ্ট করেছে। ভুল ডিসিশন, ভুল চাহিদা পূরণ, এই সমস্ত জায়গাতে গিয়ে এ প্রচুর অর্থ হারিয়েছে বা নষ্ট করেছে, এবং একটা টাইমে এর ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়তেই হবে। তাহলে পরের প্রশ্ন আসতে পারে, কোন টাইমে তাহলে পড়বে? তাহলে যে সময় রাহুর অন্তর্দশা চলবে, বা যে সময় এই ঘরটার রেসপেক্টে, এটা তো আমাদের মেষ লগ্ন, তাহলে এই ঘরের সঙ্গে সম্পর্কিত, অষ্টম ভাবের সঙ্গে সম্পর্কিত কোনো পাপ গ্রহের অন্তর্দশা চলবে, এইরকম সময় এর কিন্তু কপরদক শূন্য হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। অন্তর্দশা চলছে কি করে বুঝবো? দিয়ে দেবে? ওইটা তো সফটওয়্যারে দেবে, এবং দশা নিয়ে আমাদের একটা ক্লাস হবে, সেটা আমরা করব। আমরা জানবো যে দশা থেকে কিভাবে আর কি ফল পাওয়া যায়। যেমন আমি একদম সহজভাবে বলতে পারি যে এই মানুষটার যখন বয়স, দশা কিন্তু বয়সের উপর ডিপেন্ড করে ফল দেয়, দশার সঙ্গে বয়সের কোনো সম্পর্ক নেই। কিন্তু আমরা প্র্যাকটিসিং অ্যাস্ট্রোলজিতে যদি দশা এবং বয়স না ধরি, তাহলে কিন্তু রেজাল্ট ভুল হবে। ধরুন এই মানুষটার শুক্রের দশা চলছে, এবার শুক্রের দশা এসছে মানুষটার ক্ষেত্রে 58 বছর বয়সে, তাহলে চলবে 20 বছর, তাহলে 78 বছর বয়স পর্যন্ত। তাহলে এই সময় যত লোকের শুক্রের দশা আসবে এবং যত লোকের মেষ লগ্ন, শুক্র সপ্তমপতি বলে আমরা যদি বলি যে আপনার কিন্তু এবার একটা বিয়ের যোগ আসছে, সে বলবে কি বলছো রে বাবা, বিয়ে? আমি তো মরতে চললাম, এখন আমি কি বিয়ে করব? তখন আপনাকে সপ্তম ভাবের অন্য রিলেশনশিপ গুলো খুঁজতে হবে। তাহলে ওয়াইফের হেলথ ইস্যুস আসতে পারে, ওয়াইফের ডেভেলপমেন্ট আসতে পারে। শুক্রের অন্তর্দশা যদি হয়, ওয়াইফের ডেথ আসতে পারে, কারণ সপ্তমের অষ্টম, এটা লক্ষ্য করুন, সপ্তমের অষ্টম সেও কিন্তু শুক্র, সপ্তম শুক্র, আর সপ্তমের অষ্টম মানে দ্বিতীয়, সেও হচ্ছে শুক্র। অর্থনৈতিক দিক থেকে কিছু ডেভেলপমেন্ট আসতে পারে, কিন্তু একটা মানুষের তার বয়স হচ্ছে গিয়ে 24 বছর, তারও মেষ লগ্ন, তার শুক্রের দশা এসছে, তার ক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে বিবাহ যোগ কিন্তু এখন প্রবল, এবং বিবাহের ফলে ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট ইত্যাদি দেখতে পাওয়া যাবে। তাহলে এই যে প্রেডিকশন আমরা দশা ওরিয়েন্টেড করব, কিন্তু সেই সময় আমাদের বাস্তব এবং প্রকৃতি সেইটা খেয়াল রাখতে হবে, মানুষটার কি বয়স চলছে সেটাও খেয়াল রাখতে হবে। যদি মেষ লগ্নের কোনো মানুষের মঙ্গলের দশা চলে, আমার কুণ্ডলী দেখে মনে হয় যে এর প্রস্টেট রিলেটেড সমস্যা আসতে পারে,
এবং তার বয়স হচ্ছে কি 16 বছর, তাহলে আমরা কখনোই বলবো না যে প্রস্টেট রিলেটেড সমস্যা আসতে পারে, যতই আমাদের কুণ্ডলী ছক যাই বলুক না কেন। আবার সেই মানুষটার ক্ষেত্রেই যদি আমরা দেখি যে 60+ বয়স হচ্ছে, বা তখন আমরা বলবো না যে নতুন করে সন্তান উৎপাদনের সম্ভাবনা থাকছে যদি তার রবির দশা চলে। তখন আমরা বলবো যে আধ্যাত্মবাদী চিন্তার উন্মেষ, পড়াশুনো করবার প্রবণতা সেগুলো বাড়বে, এবং এই সময় কিছু ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করবার সময়। এই সময় মানুষের সঙ্গে জনমত তৈরি করা, রিলেশনশিপ বিল্ড আপ, এই সমস্ত বিষয় করা যেতে পারে। বুঝতে পারলাম? তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই প্রেডিকশনকে কিন্তু ভ্যালু দিতে হবে এবং প্রপার প্রেডিকশনে আসতে হবে। তাহলে দ্বাদশে যদি রাহু থাকে, দ্বাদশে যদি কারোর রাহু থাকে, তাহলে তার কিন্তু হেলথ ইস্যুস আসবে, শরীর সংক্রান্ত সমস্যা থাকবে। কারোর যদি নবমে রাহু থাকে, তার কিন্তু পিতার অর্থ নিয়ে কিছু ডিস্টারবেন্স থাকবে। কারোর নবমে রাহু থাকলে অর্থনৈতিক দিক থেকে তার পিতার কোনো না কোনো সময় ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা পুরোপুরি থাকবে, কারণ দশম ইন্ডিকেট করে পিতার অর্থ। নবম যদি পিতা হয়, দশম হচ্ছে পিতার অর্থ। সেইখানে যখন রাহু বসেছে কোথায়? হাউস অফ নেগেশনে। তো সেই ক্ষেত্রে বাবার অর্থপ্রাপ্তি, বাবার অর্থনৈতিক অবস্থা, বা বাবার অর্থনৈতিক দিক থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা, এই সমস্ত বিষয়গুলো দেখতে পাওয়া যাবে। এবার কি মোটামুটি পরিষ্কার হলো? অনেকটা, কিন্তু এখনো ট্রান্সপারেন্ট হয়নি। না, ট্রান্সপারেন্ট হবে না, ট্রান্সপারেন্ট হবে আস্তে আস্তে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমরা বুঝলাম যে কেবলমাত্র ঘরটা দিয়ে বিচার করলেই হবে না, আশেপাশের জায়গাগুলোও দেখতে হবে, যে আশেপাশের জায়গাগুলোতে কি হয়েছে। সপ্তম ভাব ভালো মানেই বিবাহিত জীবন খুব ভালো বললাম, তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। আবার সপ্তম ভাব একটু ডিস্টার্বড রয়েছে তাহলেই ডিভোর্স হবে, সেটা বলা যাবে না। সপ্তম ভাবের সঙ্গে কারা কারা রিলেশন বানিয়ে বসে রয়েছে তাদেরকেও দেখতে হবে। রাহু 4th হাউসে থাকলে 5th হাউসে যদি জুপিটার থাকে, তাহলে আপনি বললেন জুপিটারের পাওয়ারটা কমে যাবে। হ্যাঁ, আচ্ছা, আবার এই রাহুই যদি 5th হাউসে জুপিটার, তাহলে জুপিটারের পাওয়ারটা কমে যাচ্ছে। এই রাহুটাই যদি জাস্ট আপনার 6th হাউসে চলে আসে, মানে জুপিটারের দ্বাদশ ভাগে যদি চলে আসে, তাহলেই আবার বলছেন যে রাহুর পাওয়ারটা কমবে, তখন জুপিটারের পাওয়ারটা বেড়ে যাবে। জুপিটার এই সময় রাহুর যে নেগেটিভিটি সেইটাকে কন্ট্রোল করবার চেষ্টা করবে, কন্ট্রোল করবার চেষ্টা। হ্যাঁ, রাহুর এফেক্টকে কমাবে। রাহু এইখানে যেই মাত্র বসবে তখন রাহুর দৃষ্টি পড়বে এখানে, রাহুর দৃষ্টি পড়বে এখানে, রাহুর দৃষ্টি পড়বে এখানে। তাহলে এই ঘরগুলোতে যখনই রাহুর দৃষ্টি পড়লো, তখন রাহু কর্মক্ষেত্রে একটা অস্থিরতা নিয়ে আসবার চেষ্টা করবে, কোনো কিছুর প্রতি আসক্তি আনার চেষ্টা করবে এই রাহু। আবার 7th হাউসের উপরে রাহু বসবার সঙ্গে সঙ্গে সপ্তম ভাবটাকে পীড়িত করবার চেষ্টা করবে, অর্থাৎ কন্টিনিউয়াস যে ব্যারেড লাইফের যে হ্যাপিনেস তাকে নষ্ট করবার চেষ্টা করবে। কিন্তু যেই মাত্র রাহুর দ্বাদশে জুপিটার বসলো, তখনই কিন্তু রাহুর যে নেগেটিভ অ্যাক্টিভিটি তাকে ব্যয় করাবার চেষ্টা করবে এই বৃহস্পতি। আচ্ছা, ফলে রাহুর যে স্ট্রেংথ সেইটা কমবে, রাহুর নেগেটিভিটি পজিটিভিটির দিকে আসবে। এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই রাহুটা কিন্তু বৃহস্পতির দিকে এগোচ্ছে। রাহুর যে মুভমেন্ট, রাহুর তো উল্টো দিকে মুভমেন্ট, তাই জন্য রাহু বৃহস্পতির দিকে এগোচ্ছে। ফলে এই মানুষটাকে, এই মানুষটার মধ্যে যে ভয়ানক সততা, একাগ্রতা, নিষ্ঠা, কর্তব্য পরায়ণতা এই সমস্ত রয়েছে, যার জন্য বাড়ির মানুষজন ভাবছে যে এই মানুষটা সমাজে একেবারে অচল, সেই কোয়ালিটিকে খানিকটা কমানোর চেষ্টা করবে এবং সেটাকে কমিয়ে
একটা সলিড জায়গায় নিয়ে আসবার চেষ্টা করবে। বলছিলাম স্যার বৃহস্পতি না থাকে যদি শুক্র থাকে রাহুর দ্বাদশে? শুক্র হচ্ছে গিয়ে রাহুকে ওই লেভেলে সাপোর্ট দিতে পারবে না। শুক্রের কিন্তু অত ক্ষমতা নেই। আর আমরা রাহুর পজিটিভ এফেক্ট পেতে পারি। কি বলছেন? রাহুর আমাদের শাস্ত্রীয় দিক থেকে পজিটিভ এফেক্ট কম, কিন্তু অশাস্ত্রীয় দিকে রাহুর পজিটিভ এফেক্ট প্রচুর। ধরুন আপনার বাড়ির সামনে একটা মস্তান, সে বেশ প্রমোটিং করার পরিকল্পনা করে রয়েছে, সে হচ্ছে গিয়ে রাহু। বর্তমান যুগে এই যে রাজনৈতিক ডিগবাজি, যে আজকে একজনের সঙ্গে ভালো রিলেশনশিপ, কালকে দল পাল্টে আরেকজন সেই আমার ভগবান, রাহু। তো এই যে ইনস্ট্যান্ট রং বদল, দল বদল, পরিবর্তনশীল পরিস্থিতিতে অ্যাডজাস্টমেন্ট, এই সমস্ত কোয়ালিটি হচ্ছে রাহুর কোয়ালিটি। রাহু যদি কারোর জন্মকুণ্ডলিতে স্ট্রং না থাকে, তার মধ্যে অ্যাক্টিভিটি কমে যাবে, সে ঠান্ডা টাইপের হয়ে যাবে। ঠান্ডা টাইপের বলতে ইনঅ্যাক্টিভ, তাকে দেখা যাবে যে তার মধ্যে তেমন কোনো ডিজায়ার নেই। বেশ কিছু মানুষ আছে যেমন জীবন তেমন কাটাচ্ছে, একদম ভগবান দিলে খাই, না দিলে না খাই, এরকম টাইপের লাইফ। এদের ক্ষেত্রে রাহু কিন্তু অতটা এফেক্ট রাখতে পারেনি। আর রাহুর যখনই এফেক্ট আসবে, ল্যাক অফ স্যাটিসফ্যাকশন, প্রচুর ডিজায়ার, এইগুলো জেনারেট হতে শুরু করবে। এবং এগুলোর কিন্তু দরকার রয়েছে, না হলে পরে রাহুর এই অ্যাক্টিভিটি না থাকলে পরে আলটিমেটলি লাইফে সাকসেস আসবে না। যে যা পেয়েছি, সকালবেলা কাজ করছি, কাজ করে খেয়ে দিয়ে আসছি, খেয়ে দিয়ে এসে ঘুমিয়ে পড়ছি, আমি শান্তিতে আছি, কিন্তু এতে আমার পরিবারের লোকজন, পারিপার্শ্বিক লোকজনগুলো সমস্যায় থাকবে। কিন্তু যেই মাত্র বৃহস্পতির উপরে একটু রাহুর টাচ লেগে যাবে, তখন মানুষটা কিন্তু অসৎ নয়, কিন্তু তার মধ্যে ডিজায়ার রয়েছে। রাহু বৃহস্পতি যোগটা বেশ ভালো যোগ। কিন্তু তার মানে তো এরকম নয় স্যার যে রাহু, আপনি বলছেন রাহু দরকার আছে, হ্যাঁ মানুষটা অসৎ না, কিন্তু মানুষটা ওই রাহুর কবলে পড়ে হট করে কিছু একটা করে ফেললো, হট করে আমি বলছি রাহুর কবলে পড়ে সে হয়তো ঠিক আছে 200 টাকা নিয়ে নিল, কিন্তু সেটা ধরা পড়ে যাওয়াতে তার তো বড় বিপদ হতে পারে। হ্যাঁ, হতে পারে তো। এবার এই ধরা পড়ে যাওয়ার আবার একটা জায়গা রয়েছে, সবসময় কিন্তু ধরা পড়ে না। অনেক মানুষ কেসের সঙ্গে রিলেটেড থাকে, তারা হচ্ছে গিয়ে ফেসে যেতে পারে। আবার কোনো কোনো সময় মানুষ হচ্ছে গিয়ে কোনো কেস বা কিছুর সঙ্গে রিলেটেড নয়, সে হচ্ছে বা রিলেটেড আছে কিন্তু সে ফাঁসলো না, এরকম প্রচুর টাইপের ঘটনাও ঘটে, সেটা একটা আলাদা বিষয়। কিন্তু রাহুর প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। রাহু যদি না থাকে, তাহলে পরে আমাদের যে ষড়ঋপু, তারাই ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এবং ষড়ঋপুও কিন্তু আমাদের চালিকা শক্তি। এবার ষড়ঋপুর প্রভাব অনেকটাই বেশি, তা সত্ত্বেও ষড়ঋপুর প্রভাব আগেও ছিল, শাস্ত্রীয় যুগেও ছিল, দেবতা অসুরদের সংগ্রাম ছিল, হ্যাঁ, এই এই যে সমস্ত ব্যাপারগুলো, এগুলো তখনও ছিল। আসরিক প্রবৃত্তি মানুষের আগেও ছিল, পশুদের মধ্যেও ছিল। তো ফলে রাহু কেতু, এদেরকে যে আমরা ইগনোর করব বা এদেরকে আমরা অস্তিত্ব অস্বীকার করব, সেটা করতে পারবো না। এরা অত্যন্ত প্রয়োজনীয়, এবং গ্রহদেরকে সঠিকভাবে ফল দেওয়ার ক্ষেত্রে এদের বিরাট গুরুত্ব রয়েছে। যেমন রাহু শুক্র কম্বিনেশন মানুষকে কামুক প্রকৃতির করে তোলে। এবং রাহু শুক্রের যদি কম্বিনেশন দেখতে পাওয়া যায়, তাহলে তারা কিন্তু খুব রোমান্টিক প্রকৃতির হয়, বিয়ের ক্ষেত্রে কিছু হটকারিতা সৃষ্টি করে, কিন্তু তাদের মধ্যে যে ভালোবাসার ক্ষমতা, ভালোবাসাও তো একটা আর্ট, সেই কোয়ালিটি এদের মধ্যে অনেক বেশি পরিমাণে থাকে। কেন? আর বলুন, কারোর কোনো সমস্যা হলে? আমাদের জিনিসপত্র মোটামুটি প্রিপেয়ার্ড, এবার আমরা আস্তে আস্তে এডুকেশন দিয়ে স্টার্ট করব। এডুকেশন, হেলথ, প্রফেশন, এগুলোতে আস্তে আস্তে ঢুকবো, প্রেডিক্ট করা। আর অনেকের ক্ষেত্রে আর কি একটা জিনিস মনে হচ্ছে
যে আমরা এই 18টা ক্লাস বা 12টা ক্লাসে কি করে শিখবো বা কি করে জানবো। তো বেসিক্যালি আমাদের শিখবার জন্য প্রচুর ভিডিও মেটেরিয়াল আছে, এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে 18টা ক্লাস শেষ হলেই যে আমাদের ভিডিও ক্লাস বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয়। আমাদের এই ক্লাস কন্টিনিউ চলতে থাকবে এবং লং টার্মের বেসিসে চলতে থাকবে। প্রতিশ্রুত ক্লাস হচ্ছে 18টা, বলেছিলাম যে 18টা ক্লাস হবে, কিন্তু অ্যাকচুয়ালি ক্লাসটা কিন্তু কন্টিনিউ চলতেই থাকবে এবং আপনাদের যখন যখন যেমন যেমন প্রয়োজন আপনারা এই সাপোর্টটা কন্টিনিউয়াসলি পাবেন। তো ফলে ঋষিবাণী থেকে না শিখে বেরিয়ে যাবেন এমন কিন্তু কারোর ক্ষেত্রেই হবে না। স্যার একটা কথা বলবো? স্যার বাস্তুর ব্যাপারে শিখাবেন স্যার? হ্যাঁ বাস্তু শেখাবো। হ্যাঁ ধীরজ বাবু বলুন। বলছিলাম যে ধরুন কোনো ঘরে যদি কোনো গ্রহ না বসে, হ্যাঁ, তার সেটা কি খারাপ না ভালো, বা না থাকাটাই বা কি আর থাকলেই বা কি সুবিধা অসুবিধা? হ্যাঁ আমরা এটা নিয়ে একটু ডিসকাস করি। ধরুন আমার একটা কথা বলছি, দ্বিতীয় ঘরে কিছু নেই, সেই তার অধিপতি গ্রহ বসে আছে হয়তো অন্য একটা ঘরে। ধরুন আমরা একটা কুণ্ডলী বানাই, একটা কুণ্ডলী বার করি, এক ভদ্রলোক তার কুণ্ডলী একটা খুঁজে বার করি। এবার আমরা একটা বাস্তব চার্টে চলে আসি। বাস্তব চার্ট একটা বানাই আমরা। এই হচ্ছে আমাদের কুণ্ডলী। আমরা গ্রহগুলোকে খালি বসাই, নক্ষত্রতে যাচ্ছি না। তাহলে প্রথমেই এর লগ্ন হচ্ছে কন্যা লগ্ন। আচ্ছা আপনারা মোটামুটি নক্ষত্র ব্যাপারটা কি রিয়েলাইজ করতে পেরেছেন, কোথায় কোথায় কোন কোন নক্ষত্র আছে? তাহলে মঙ্গলকে যদি আমরা নক্ষত্র লিখি, মঙ্গল রয়েছে কন্যা রাশিতে 15 ডিগ্রি 21 মিনিটে, কত নম্বর নক্ষত্র হবে? লিখেই দিচ্ছি নক্ষত্রগুলো। এরপর আমাদের রাহু নবমে রয়েছে। রাহু নবমে রয়েছে 22 ডিগ্রি 23 মিনিটে, মানে হচ্ছে শ্রবণা নক্ষত্র। তারপরে শুক্র, ভেনাস রয়েছে চিত্রা। তারপরে আমাদের রয়েছে স্যাটার্ন 17 ডিগ্রি, মানে হচ্ছে স্বাতি। বুধ রয়েছে চতুর্থে, বুধ রয়েছে 19-এ। কেতু 22 ডিগ্রি 23 মিনিট, মানে 18 জ্যেষ্ঠা। চন্দ্র রয়েছে অনুরাধা। বৃহস্পতি রয়েছে 25 ডিগ্রি 54 মিনিট, তার মানে হলো 18, আর লাস্ট রয়েছে সান, সেও হচ্ছে 18। তাহলে এই আমরা গ্রহগুলোকে বসিয়ে দিলাম। তাহলে এটা আমাদের একটা বাস্তব কুণ্ডলী তৈরি হলো, এটা একটা রিয়েল কুণ্ডলী। এই কুণ্ডলীটা আমার সামনে এসছে, তাহলে আমরা কেউ কি এই কুণ্ডলীটার বয়স আন্দাজ করতে পারবো? যে কেউ কত বয়সের হতে পারে? আচ্ছা আমরা কেউ কেউ বলতে পারি? হ্যাঁ বলুন। বলছি অ্যাকুরেট তো বলা যাবে না, এখন স্যাটার্ন কোথায় আছে সেই বেসিসে বলা যেতে পারে। হ্যাঁ অ্যাকুরেটও বলা যায়। আমরা স্যাটার্ন এখন এখানে রয়েছে, স্যাটার্ন রয়েছে এখন এইখানটাতে। তাহলে শনি এখানে রয়েছে, আর এই মানুষটার জন্মের সময় শনি ছিল এইখানটায়। তাহলে শনি এইখান থেকে এইখানে যেতে পারে,
শনি এখান থেকে গিয়ে আরেক পাক ঘুরে এখানে আসতে পারে, কারণ এখন শনি এখানে রয়েছে। তাহলে এখান থেকে শনির এই শনিটার এখান থেকে এখানে যেতে সময় লাগবে মোটামুটি 3টে ঘর অতিক্রম করবার সময়। 3টে ঘর শনির যেতে সময় লাগবে 7.5 বছর, আড়াই। তার সঙ্গে যদি একটা ফুল পাক খাওয়ার পরে আসে তাহলে 37 বছর অ্যাপ্রক্সিমেট। তাহলে এই লোকটার বয়স হতে পারে আইদার 7.5 ইয়ার্স অথবা হতে পারে 37.5 ইয়ার্স অথবা হতে পারে 67.5 ইয়ার্স। আমরা এই কুণ্ডলীটা দেখে বলতে পারবো এই মানুষটার কি মাসে জন্ম? অঘ্রাণ মাসে জন্ম। অঘ্রাণ মাসে জন্ম। অঘ্রাণ মাসের শেষের দিকে জন্ম। ওই 17 না কত ডিগ্রিতে রবি ছিল, যত ডিগ্রিতে রবি অত তারিখেই এই মানুষটার জন্ম। তাহলে এবার আমরা একটু প্রেডিকশনের দিকে আসি। এই মানুষটার বয়স হচ্ছে 37 বছর, 83-তে এর জন্ম এবং এর বয়স হচ্ছে 37। তাহলে 37 বছর বয়সে আমরা যদি প্রেডিকশন করতে চাই তাহলে প্রথম এর যে জায়গাটা আমরা পাবো হেলথ, এডুকেশন, ম্যারেজ, সাকসেস, প্রফেশন, ফাইন্যান্স। তাহলে এই যে বিষয়গুলো নিয়ে আমি প্রেডিকশন করতে পারি সেগুলো লিখি। হেলথ, ম্যারেজ, এডুকেশন, ম্যারেজ, প্রফেশন, আর হচ্ছে সাকসেস, লাস্ট হচ্ছে ফাইন্যান্স। এছাড়াও আমরা প্রচুর প্রেডিকশন করতে পারি, তো সেইগুলো আমরা আস্তে আস্তে করছি। তাহলে এই ঘরগুলোর মধ্যে কোনটা কোনটা ঘরে কোনো গ্রহ নেই? প্রথমে আসছি আমরা হেলথ। হেলথে একটা গ্রহ পেয়েছি মঙ্গল, ছেড়ে দিলাম। আমরা চলে আসলাম এডুকেশনে, 5th হাউস। 5th হাউসে পঞ্চমে কোনো গ্রহ নেই। তাহলে এবার আমাদের দেখার দরকার পঞ্চমে কার কার দৃষ্টি রয়েছে, পঞ্চমে কারা কারা প্রভাব বিস্তার করেছে। তাহলে পঞ্চমের দৃষ্টি বলতে একমাত্র রাহুর দৃষ্টি রয়েছে। পঞ্চম পতিকে শনি, সে যুক্ত হয়েছে কার সাথে? শুক্রের সঙ্গে। সে বসে রয়েছে কি অবস্থায়? তুঙ্গ অবস্থায়। তাহলে শনির কিন্তু যথেষ্ট স্ট্রং, শনির এবিলিটি আছে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। তার সঙ্গে শুক্র যুক্ত হওয়ায় তার মধ্যে এসছে পারফেকশন, তার মধ্যে এসছে অ্যাপ্লাইড সাবজেক্ট নিয়ে পড়বার ইচ্ছা। শুক্র কিন্তু অ্যাপ্লাইড সাবজেক্ট দেয় আমাদের, যে কোনো এডুকেশনকে বাস্তবায়িত করার ক্ষমতা, ফিল্ডে নিয়ে আসা। প্রচুর মানুষ আছে যারা খুব বেশি পড়াশোনা জানে না কিন্তু ইঞ্জিনিয়ারদের থেকে ভালো কাজটা করে দেয়, এবং সেন্স চলে এসছে ভয়ঙ্কর রকম সেন্স। তো এই সেন্স দেয় সেটা হচ্ছে শুক্র। তাহলে এই শুক্রের অবস্থা শনির সঙ্গে যুক্ত হওয়া, এর ফলে এই মানুষটার এডুকেশন হবে। কিন্তু নবম ভাবে রাহু এবং পঞ্চমে এর দৃষ্টি, তাহলে এই রাহু এবং এর যে দৃষ্টি তার কারণে এডুকেশনে কিছু ডিস্টারবেন্স তো থাকবে। তাহলে আমাদের প্রেডিকশন হবে আইদার স্ট্রিম চেঞ্জ অর ইয়ার লস অথবা ডিস্টেন্স এডুকেশন। ডিস্টেন্স এডুকেশন কেন? শনি ইন্ডিকেট করে লেট, শনি ইন্ডিকেট করে ডিস্টেন্স। তাহলে যখনই ব্যাপারটাকে শনি সিগনিফাই করছে তাহলে একটা ডিস্টেন্স এডুকেশনের টেন্ডেন্সি থাকতে পারে বা লেটেজ এডুকেশনের টেন্ডেন্সি থাকতে পারে। ভদ্রলোক জাস্ট 2018 সালে এমবিএ তে ভর্তি হয়েছেন এবং এমবিএ কমপ্লিট করেছেন 2020-তে, এবং সেটা হচ্ছে ডিস্টেন্স মোডে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি ভদ্রলোকের প্রফেশন, 10th হাউস, 10 নম্বর ঘর। তাহলে 10 নম্বর ঘরে যখনই আমরা চলে আসব 10th হাউস, কোনো গ্রহ নেই। কোনো গ্রহ নেই, বিরাট কোশ্চেন। তাহলে কি হবে? তাহলে আমাদেরকে প্রথম খুঁজতে হবে অধিপতি কোথায় রয়েছে। তাহলে অধিপতি সে হচ্ছে বুধ।
চতুর্থে রয়েছে। এই ঘরের উপর দৃষ্টি দিচ্ছে কে কে? রাহু এবং বুধ। আর কারোর দৃষ্টি আমরা পাচ্ছি না। তাহলে এই যে রাহু এবং বুধের সম্মিলিত দৃষ্টি, এর ফলে কর্মজীবনে একটা অস্থিতিশীলতা আসবে। এবং আমরা ওই যে পড়লাম যে প্ল্যানেট যারা হচ্ছে গিয়ে নেগেশন করে, তার মধ্যে রাহু নবমে বসে গেছে। রাহু নবমে বসে এর কর্মক্ষেত্রের স্থিতিশীলতাকে ডিস্টার্ব করেছে। এর দশম ভাবটা যদি আরো স্ট্রং হতো তাহলে কর্মক্ষেত্রে সমস্যা আসতো না। এখন কিন্তু কর্মক্ষেত্রে চরম সমস্যা। একে হঠাৎ করে রাজস্থান পাঠিয়ে দিচ্ছে। এবার এ ভাবছে যে আমি চাকরিটা করব না চাকরিটা ছাড়বো। এবার যদি এ চাকরি ছাড়ে তাহলে কিন্তু পরবর্তী চাকরি এ পাবে না, চট করে পাবে না। কারণ এই যে রাহু বর্তমানে এখানেই রাহু রয়েছে। বর্তমানে যদি আমরা ট্রানজিট রাহু দেখি, সেই রাহুও কিন্তু এখানেই রয়েছে। ফলে এই রাহু একে চেষ্টা করবে যে কর্মক্ষেত্র থেকে দূরে সরিয়ে নিয়ে আসবার, এবং সুযোগ পেলেই এর চাকরিটি চলে যাবে। এবং এর চাকরিটা যাতে চলে যায় তার জন্যই একে রাজস্থানে ট্রান্সফার করা হয়েছে। এবং অ্যাট প্রেজেন্ট একে 15 তারিখে, আজকে হচ্ছে 11 তারিখ, 15 তারিখের মধ্যে বলা হয়েছে রাজস্থান যেতে হবে কাজকর্ম করতে। কিন্তু কোনো স্যালারি স্ট্রাকচারে ইমপ্রুভমেন্ট নেই, যেমন ছিল তেমনই আছে, একদম সেম। তো এই যে কাজ, এর তো দশমপতির দশমে দৃষ্টি রয়েছে, কিন্তু এই নেগেটিভিটি যে ব্যাপারটা, অশান্তি, ডিস্টারবেন্স, চাকরি থেকে আলাদা করে দেওয়া, সেইটা করবে এই রাহু। ঘরের কোনো গ্রহ নাই থাকতে পারে, কারণ আমাদের ঘর 12টা আর গ্রহ মাত্র 10টা, ফাঁকা থাকতেই পারে, থাকতেই হবে। কিন্তু অধিপতি তো আছেই। গ্রহ অধিপতি, অধিপতির সঙ্গে রিলেশন, দৃষ্টি, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। এবার বুধ রয়েছে কেতুর নক্ষত্রে, বুধের দৃষ্টি রয়েছে 10 নম্বর ঘরে। তাহলে বুধ যে কেতুর নক্ষত্রে রয়েছে এবং বুধ রয়েছে চতুর্থ ভাবে। তাহলে চতুর্থে যে বুধ, বুধটা দশমপতি এবং লগ্নপতি, ফলে চতুর্থ হচ্ছে আমার ঘর। তাহলে এই মানুষটার ঘরে থাকবার ইচ্ছা খুব বেশি। বাড়ির থেকে দূরে যে রাজস্থান যাবে মোটেও যেতে চাইছে না, এবং আলটিমেটলি চেষ্টা করবে বাড়িতে ফিরে আসবার। কোনো না কোনো ভাবে বাড়িতে ঘরের খেয়ে চাকরি করবার টেন্ডেন্সি এর মধ্যে দেখতে পাওয়া যাবে। কারণ দশমপতি কোথায় বসেছে? চতুর্থে। চতুর্থ হচ্ছে ঘর, বাড়ি, নিজের স্থান, নিজের জায়গা, হোম সিটি। পরিষ্কার? এবার 11th হাউসে কোনো গ্রহ নেই, সাকসেস, ফাইন্যান্স, টাকা পয়সা। এখানে ফাইন্যান্সটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আর্নিং, আর একটা হচ্ছে ইনকাম, ইনকাম, আর একটা হচ্ছে গিয়ে সেভিংস। সাকসেস এন্ড ফাইন্যান্স এটাকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি, ফাইন্যান্সটাকে স্পেশালি। একটা হচ্ছে ইনকাম আর একটা সেভিংস। তাহলে ইনকামের যে জায়গা দ্বাদশ, সেইখানে বসে রয়েছে, কোনো গ্রহ নেই, একদম ফাঁকা। দ্বাদশপতির সঙ্গে যুক্ত হয়েছে কেতু, চন্দ্র, বৃহস্পতি। তাহলে এইখানে আয় এবং সমতুল্য ব্যয় সেইটা কিন্তু ইন্ডিকেট করছে। ফলে এ কিন্তু যে কন্টিনিউয়াস খুব ভালো আর্ন করতে পারবে তা কিন্তু নয়। আর আয় করলে পরেই সেই আয় অতি দ্রুত ব্যয়ে কনভার্টেড হবে। আয় ধরে রাখা এর জন্য রীতিমতো টাফ। কেন টাফ? কারণ চন্দ্র নিচস্থ, আয় কম, দুর্বল। তার সঙ্গে যুক্ত হচ্ছে কেতু, আয়টা কিভাবে আসবে? বোধের অভাব। তার সঙ্গে যুক্ত হচ্ছে বৃহস্পতি, আয় বাবা দরকার নেই, যতটুকু পাচ্ছি আমার জীবনে শান্তি, চরম শান্তি, আর কিচ্ছু চাই না। আয়ের যে চাহিদা সেইটাকে নষ্ট করে দেবে। তারপরে হচ্ছে রবি, রবি হচ্ছে দ্বাদশপতি। যেই মাত্র আয় আসছে, ইনকাম বাড়ছে, সঙ্গে সঙ্গে এক্সপেন্সের একটা ওয়ে আউট, যেখান থেকে আয়টা বেরিয়ে যাবে, খরচ হয়ে যাবে, তার একটা ব্যবস্থা, সেইটা কিন্তু তৈরি হয়ে থাকছে চন্দ্র সঙ্গে রবির সংযোগের ফলে। তাহলে ফলে এই মানুষটার আর্থিক অবস্থা বিরাট ভালো থাকবার কারণ নয়, কিন্তু এর কিছু সেভিংস থাকবে। কেন সেভিংস থাকবে? দ্বিতীয়পতি সক্ষেত্রী, দ্বিতীয়পতি সে দ্বিতীয় বসে রয়েছে,
এবং পঞ্চমপতি শনি সেও দ্বিতীয় বসে রয়েছে, ফলে টুকটাক ফাটকা ইনকামের একটা টেন্ডেন্সি সেটা এর মধ্যে দেখতে পাওয়া যাবে। এবং সেই স্থান থেকে যে টাকা পয়সাগুলো আসবে এ কিন্তু সেইগুলো সঞ্চয় করে রাখবার দিকে চিন্তা ভাবনা করবে। স্যার এখানে চর স্থির দাত্তক অথবা অগ্নিপৃথ্বী বায়ু জল এগুলোর কোনো দেখার কিছু ব্যাপার নেই? হ্যাঁ, ইনকামের ক্ষেত্রে অগ্নিপৃথ্বী বায়ু জল বা চরস্থির দত্তক সরাসরি ভ্যালু থাকছে না, কিন্তু গ্রহদের কোয়ালিটি স্ট্রেংথ তার উপরে অবশ্যই ডিপেন্ড করবে। যেমন এই লোকটার বসে রয়েছে দশম ভাবটা রয়েছে বুধের ঘরে, দশম ভাবটা হচ্ছে বুধের, তাহলে দশম ভাবটা এটা দত্তক রাশি, তাহলে চাকরি নিয়ে একটা স্যাটিসফ্যাকশনের অভাব সেটা এর মধ্যে থাকবে। কন্টিনিউয়াসলি এ চাকরি নিয়ে জব স্যাটিসফ্যাকশনের অভাব বোধ করবে, চাকরিতে কষ্ট, চাকরিটা কন্টিনিউ করতে পারছে না, মনের দুঃখ, এই সমস্ত চলবে। এবার বুধ এই ঘরটার অধিপতি, বুধ অধিপতি হওয়ার জন্য এর মধ্যে ডিসিশন মেকিং এর একটা অভাব, সব সময় একটা চালাকি করবার প্রবণতা, এই সমস্ত ব্যাপারগুলো থাকবে। এরপরে ঘরটা হচ্ছে কি বায়ু রাশি, ফলে একে কিছু না কিছু ভ্রমণ, পরিবর্তন, মুভমেন্ট এগুলো করতে হবে। এবং কর্মক্ষেত্রের যে সলিডিটি, একটা মানুষ চাকরি করছে তার তো একটা সলিডিটি থাকে, তো সেই সলিডিটির একটা অভাব থাকবে। কিন্তু আলটিমেটলি এই ব্যাপারগুলোর উপরে না গিয়ে আমরা বুধ কোথায় আছে বা কার কার দৃষ্টি পড়েছে সেটার উপরে বেস করেই প্র্যাকটিক্যাল প্রেডিকশন করি। কিন্তু কেউ যদি এটা ভাবে যে চর স্থির দত্তক গ্রহ, অধিপতি গ্রহ সমস্ত নিয়ে রাশির ক্যারেক্টারিস্টিক্স দিয়ে প্রেডিকশন করবে, তার প্রেডিকশন আরো অনেক বেশি অ্যাকিউরেট হবে। তাহলে এই মানুষটার ইনকামের মধ্যে ফ্ল্যাকচুয়েশন, ব্যয়ের আধিক্য থাকলেও আলটিমেটলি কিছু জমাতে পারবে। এবার যদি আমরা দেখি এই দ্বিতীয় ভাবে বসে রয়েছে শুক্র এবং শনি, তাহলে শনি হচ্ছে একটা বৃদ্ধ গ্রহ, তাহলে বয়স যত বাড়বে তত এর সঞ্চয় করবার প্রবণতা সেটা বাড়বে, টাকা পয়সা এ বেশি জমাতে পারবে। দ্বিতীয় ভাবে বসে আছে শুক্র 14 নম্বর নক্ষত্রে, 14 নম্বর নক্ষত্র হচ্ছে অষ্টমপতি তৃতীয়পতি মঙ্গলের নক্ষত্র। এরকম হতে পারে যে কোনো কিছু টাকা পয়সা এ লোন নিল, নিয়ে সেখান থেকে একটা পার্ট এ জমিয়ে রেখে দিচ্ছে, যে লোন নিয়ে রেখেছে কম সুদ পাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও সে ওই টাকাটা জমিয়ে রেখে দিচ্ছে যে কোনো খারাপ সময়ে সেটাকে ব্যবহার করব। তো এরকম টাইপের প্রচুর লোক আছে যারা লোন নিয়ে একটা পার্ট সেভিংস করে রেখে দেয়, তো এর ক্ষেত্রেও সেই সম্ভাবনা পুরোপুরি দেখতে পাওয়া যাচ্ছে। আর কোনো প্রশ্ন? ধীরাজ বাবু, ব্যাপারটা ক্লিয়ার হলো? হ্যাঁ মোটামুটি স্যার, পুরোটা না, সে হতে টাইম লাগবে। এইটা তো পুরোটা হতে আরো দু একটা চার্ট প্রেডিকশন, আরো একটু সময় লাগা, কিন্তু মূল আমাদের ফান্ডামেন্টাল পয়েন্ট যেটা সেটা হচ্ছে অধিপতিকে দেখে প্রেডিকশন করলেই দেখবেন যে ঘরগুলো আর ফাঁকা থাকছে। যেমন অষ্টম ভাবে কোনো গ্রহ নেই, তাহলে কি এই লোকটা মরবে না? অবশ্যই মরবে। এই লোকটার অষ্টমপতি মঙ্গল লগ্নে রয়েছে এবং 4 নম্বর অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে চন্দ্র জলে রয়েছে, তাহলে এই ক্ষেত্রে এই মানুষটার জল থেকে একটা ভীতির সম্ভাবনা থাকছে। এই মানুষটা কিন্তু জল বা জল সংক্রান্ত কোনো রোগে মারা যেতে পারে, হতে পারে মূত্র নালীর পীড়াতে এই লোকটা মারা গেল, সেটা হতে পারে। তো এইরকম ভাবে আমরা আর কি সোর্স গুলোকে খুঁজে বার করবো। প্রচুর উৎস রয়েছে, প্রচুর সূত্র রয়েছে দেওয়া, সমস্ত ঘরে গ্রহ থাকবে না। আচ্ছা বলুন বলুন ধীরাজ বাবু বলুন, আপনি বলুন। আচ্ছা বলছি, এখন যদি বলা হচ্ছে এই যে ভদ্রলোক সে চাকরি তার বেটার হবে কি তার বিজনেস বেটার হবে, তখন কিভাবে আমরা দেখবো? তাহলে চাকরি, আমাদের চাকরি বা ব্যবসার আলাদা আলাদা যোগ রয়েছে। আমাদের চাকরির জন্য যোগ হচ্ছে গিয়ে ষষ্ঠ ভাবের সঙ্গে দশমের রিলেশনশিপ। তাহলে 6th হাউসের লর্ড হচ্ছে শনি, সে বুধের উপর দৃষ্টি দিচ্ছে, শনি বুধের উপর দৃষ্টি দিচ্ছে, এই কারণে এর কিন্তু চাকরি হওয়ার প্রবণতা বেশি। আমরা একে সাজেস্ট করব চাকরি করবার জন্য। কেন করব? কারণ হচ্ছে চাকরি মানে একটা সিস্টেমে চলা, চাকরি মানে মাসের শেষে মাইনে।
ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই সিস্টেমটা নিজেকে করতে হয়। লোকটার লগ্নে রয়েছে মঙ্গল, লোকটার নবমে রয়েছে রাহু। এই ক্ষেত্রে এই মানুষটা ব্যবসা করতে যখন যাবে তখন কিন্তু এর যে সিস্টেম, সেই সিস্টেম ফলো করা দেখতে পাওয়া যাবে না। হয়তো দেখা যাবে টাকা এসছে, চলো লাভের টাকা সঙ্গে সঙ্গে পুঁজির টাকা দিয়ে মিশিয়ে সে জুয়া খেলে এসছে, পরে ব্যবসা লাটে উঠে গেছে। কিন্তু যদি চাকরি করে তাহলে মায়নার টাকাটা 1 মাসের জন্য শেষ হতে পারে, পরের মাসে কিন্তু আবার মায়না আসবে। এবার সপ্তমপতি বৃহস্পতি, সে হচ্ছে গিয়ে কেতু, রবি এই সমস্তের সঙ্গে যুক্ত হয়েছে। কেতু কনফিউশন, কেতু সিক্রেট, কেতু সাকসেস, ল্যাক অফ সাকসেস, ভুল বললাম, ল্যাক অফ সাকসেস, কেতু ইনঅ্যাক্টিভিটি, কেতু কমিউনিকেশনের অভাব, ব্যবসাকে সাপোর্ট দিতে পারছে না। বৃহস্পতির ক্লোজ রিলেশনশিপে রয়েছে কেতু। সঙ্গে রয়েছে রবি হচ্ছে দ্বাদশপতি। দ্বাদশ মানে হচ্ছে ব্যয়। তাহলে ব্যবসার অধিপতি যদি বৃহস্পতি হয়, তার সঙ্গে যুক্ত হচ্ছে রবি, ফলে ব্যবসাকে কন্টিনিউ রাখা এটা কিন্তু বেশ কঠিন। এগুলো আমরা পরবর্তী ক্লাসে আর কি করবো। আমরা জাস্ট এখন ওই বিভিন্ন জিনিসকে একটু গোছাবার চেষ্টা করছি যে কিভাবে প্রেডিকশনের দিকে যাব। আমরা বেসিক্যালি প্রেডিকশনের দিকে ঢুকিনি এখনো, আমরা একবার চেষ্টা করছি। হ্যাঁ বলুন। এখানে আপনি 1 2 3 থার্ড হাউসে দেখাচ্ছেন কেতু 18 ডিগ্রি, মুন 17 ডিগ্রি, জুপিটার 18 ডিগ্রি, সান 18 ডিগ্রি। না নক্ষত্র। আচ্ছা, এখানে এই 4টে গ্রহের মধ্যে কোনটা পীড়িত আছে আর কোন গ্রহটা উচ্চ আছে, এইটা বোঝাটা একটা করে ধরুন। কেতুকে নিয়ে ধরুন। কেতু রয়েছে নিজের উচ্চস্থ ক্ষেত্রে, তাহলে বলবান। পরেরটা আসুন চন্দ্র তার নিচস্থ ক্ষেত্রে বসে, তাহলে দুর্বল, পীড়িত, এই মানুষটার মধ্যে কনফিডেন্সের অভাব আসবে। তারপরে বৃহস্পতি জল তত্ত্বে চন্দ্রের সঙ্গে বসে রয়েছে, কিন্তু মঙ্গলের ঘরে আছে মিত্র ক্ষেত্রে। এইখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করেননি, সেটা হচ্ছে মঙ্গল, বুধ এবং বৃহস্পতি, এদের মধ্যে একটা সাইক্লিক হাউস এক্সচেঞ্জ হয়েছে। অর্থাৎ মঙ্গল চলে এসছে বুধের ঘরে, বুধ বৃহস্পতির ঘরে এবং বৃহস্পতি মঙ্গলের ঘরে। এর ফলে বৃহস্পতির বলবত্তা বৃদ্ধি পেয়েছে। তাহলে কেতু এবং বৃহস্পতি এরা একটা ব্যালেন্সড কন্ডিশনে রয়েছে। তার সঙ্গে চলে এসছে রবি, অঘ্রাণ মাসের রবি জলের মধ্যে পড়ে রয়েছে। রবির যে গুণাবলী সেগুলো দুর্বল হয়েছে, রবি কিছুটা হলেও পীড়িত হয়েছে। তাহলে এখানে কেতু এবং বৃহস্পতিকে আমরা পজিটিভ হিসেবে ধরবো, রবি মাঝারি এবং চন্দ্র বেশ পীড়িত। স্যার এর কি অমাবস্যার সময় জন্ম হয়েছে? এর অমাবস্যার সময় জন্ম হয়েছে, অমাবস্যার একদিন আগে ধরে নিচ্ছি আমরা। ফলে চাঁদের আলো একদম পাইনি, ফলে মনের মধ্যে একটা ভয়, অ্যাংজাইটি, কনফিউশন, হতাশা, এই সমস্ত বিষয়গুলো থাকবে। এবং যদি আমরা চন্দ্রকে দেখি, চন্দ্রের ঠিক দ্বাদশে বসে রয়েছে শনি, বসে রয়েছে। ফলে ভবিষ্যতের চিন্তা, আমার কি হবে কালকে, এই চিন্তা নিয়ে উনি খুব ওয়ারিড থাকবেন। বোঝা গেল? আর কোনো প্রশ্ন? হ্যাঁ স্যার, আর একটা প্রশ্ন চাই, যদিও এখন যে আলোচনাটা হচ্ছে ঠিক তার সঙ্গে লিঙ্ক নয়, তবু আমি করছি। সেটা হচ্ছে, আমরা জানি যে বৃহস্পতি কর্কটে তুঙ্গস্থ। তো আমার প্রশ্ন হলো, বৃহস্পতি আমরা জানি অগ্নিকারক গ্রহ, সেখানে কর্কট তো জল, তো জলের মধ্যে অগ্নিকারক গ্রহ তুঙ্গস্থ স্থান পেল, এর রিজনটা কি একটু জানতে চাইছি। বৃহস্পতি হচ্ছে সামাজিকতার কারক গ্রহ, আর বৃহস্পতি অগ্নিকারক গ্রহ নয়। বৃহস্পতিকে আমরা স্নিগ্ধ গ্রহ হিসেবেই ট্রিট করব।
বৃহস্পতির সেই তেজ নেই যেটা আমরা মঙ্গল বা রবির মধ্যে বা ইউরেনাসের মধ্যে পাই। বৃহস্পতি হচ্ছে সামাজিকতার কারক গ্রহ, এই জায়গাটা হচ্ছে সোশ্যালিজমের কারক গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি স্থিতিশীলতার কারক গ্রহ। এই কারণে কর্কট রাশি, কর্কট এবং সিংহ, চর জল স্থির অগ্নি, এই কম্বিনেশনে প্রাণের সৃষ্টি হয়, জীবাত্মার সৃষ্টি হয়। এই কারণে জীব কারক গ্রহ বৃহস্পতিকে কর্কট রাশিতে তুঙ্গ স্থান দেওয়া হয়েছে। বৃহস্পতি কি আকাশ তত্ত্বের গ্রহ? বৃহস্পতি হচ্ছে জীব কারক গ্রহ, আকাশ তত্ত্বের কারক বৃহস্পতি নয়। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। এইগুলো আমি ভাবছিলাম যে ওটা অগ্নিকারক গ্রহ, তা নয়। যুক্তিটা দিলাম, এই যুক্তিটা হচ্ছে আলটিমেট নয়, আপনি আরো যুক্তি খুঁজে বার করতে পারেন, কারণ এগুলো হচ্ছে বেসিক গ্রামার। বুধকে কেন ওইখানে তুঙ্গস্থান দেওয়া হয়েছে বা বৃহস্পতিকে কেন দেওয়া হয়েছে, এর প্রপার লজিক আমরা পরবর্তীকালে যে যার মতন করে খুঁজে বার করেছি, কিন্তু বেসিক্যালি কেন অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে সেইটা কিন্তু আমরা জানি না। আমরা রেজাল্ট পাই, কিন্তু প্রকৃত কারণ অজানা। এবং কেন ঋষিরা ওটাকে তুঙ্গ দিয়েছেন তার কিন্তু লজিক নেই, সেটা আপনি বৃহৎ পরাশরী হোরাতেই যান বা আপনি যে কোনো বইতেই দেখুন না কেন, সেইখানে কিন্তু এই একই জিনিস পাবেন যে প্রপার লজিকের অভাব। রবি ওই স্থানে তুঙ্গ, সংস্কৃত শ্লোক আছে, কিন্তু কেন তুঙ্গ তার ব্যাখ্যা নেই। ব্যাখ্যামূলক যে যে বিষয় সেগুলো আমরা পরবর্তীকালে খুঁজে বার করেছি। শাস্ত্রে বলা রয়েছে 2 আর 7 মারক, কিন্তু কেন মারক সেইটা বলা নেই, সেইটাকে আমরা পরবর্তীকালে খুঁজে বার করেছি যে 7 8-এর দ্বাদশ হচ্ছে 7, মানে আয়ুর কমিয়ে দেওয়ার মালিক। 8-এর ব্যয়, আয়ুর ব্যয় করায় 7, আর ভাবাদ ভাবম মানে তৃতীয়ের দ্বাদশ হচ্ছে 2, তার কারণে আমাদের 2 আর 7-কে বলা হয়েছে মারক। এই লজিক হচ্ছে পয় খুঁজে বার করা, কিন্তু প্রকৃত শাস্ত্র কিন্তু এই লজিক দেয়নি, বলে দিচ্ছে 2 আর 7 মারক, ওকে মারক হিসেবে ট্রিট করো। আচ্ছা স্যার, মারকের সঙ্গে আর একটা টার্ম আছে শুনেছি, বাধক, ওই ব্যাপারটা একটু আলোচনা করবেন স্যার? বাধক আমাদের বৈদিক অ্যাস্ট্রোলজিতে নেই, বাধক হচ্ছে কৃষ্ণমূর্তি অ্যাস্ট্রোলজিতে রয়েছে। সেইখানে বাধক মানে হচ্ছে যদি চর রাশি হয়, কারণ চর রাশির ক্ষেত্রে বাধক হচ্ছে একাদশ, স্থির রাশির ক্ষেত্রে বাধক হচ্ছে নবম, আর দত্তকের ক্ষেত্রে বাধক হচ্ছে সপ্তম ভাবের অধিপতি। তার মানে কারোর যদি মেষ রাশি হয় তার ক্ষেত্রে বাধক হবে শনি, কারোর যদি বৃষ রাশি হয় তার ক্ষেত্রে বাধক হবে শনি, আবার কারোর যদি মিথুন রাশি হয় তার ক্ষেত্রে বাধক হবে বৃহস্পতি। এইরকম একটা কনসেপ্ট রয়েছে, কিন্তু আমাদের বৈদিক অ্যাস্ট্রোলজি সনাতন জ্যোতিষে বাধক নেই। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করি। তাহলে নেক্সট, আমি তো মোটামুটি 1 বছরের দিয়ে দিয়েছি যে দিয়েছেন স্যার। হ্যাঁ, আপনি তো 1 বছরের শিডিউল দিয়ে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, 1 বছরের দিয়ে রেখেছি, কারণ টাইম অ্যাডজাস্ট করতে আপনাদের বুঝতে পারবেন না যে কবে কবে ডিসকাশন গুলো হবে, এটা একটা সমস্যা। তো আমি অনেকদিন ধরে করব ভাবছিলাম, তো কিন্তু হয়ে উঠছিল না, তো আলটিমেটলি করতে পেরেছি, করে দিয়ে দিয়েছি। তো তাতে আর কি একটা গ্যাপিংটাও ঠিকঠাক রাখা গেছে। তো এইভাবে আর কি আমাদের চলতে থাকবে একদম কন্টিনিউ, যতদিন আমি সুস্থ থাকবো। মাসে 1 বার করে আমাদের দেখা সাক্ষাৎ হবে। স্যার আপনি সুস্থ থাকবেন তো? কেন থাকবেন না? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকুন আজকের। হ্যাঁ স্যার, আপনি ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার, গুড নাইট। গুড নাইট। থ্যাংক ইউ স্যার। গুড নাইট। লিংকটা পাঠিয়ে দেবেন স্যার, এই ভিডিও ছাড়বেন যখন। একদম রেকর্ড করে দেবো। গুড নাইট টু এভরিবডি। গুড নাইট, গুড নাইট।